হ্যালো, কেমন আছেন সবাই? দেখি কেউ গান দেখি আমাকে শোনা যায় কিনা। সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যান আর একটু লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, আমি একটু লাইভটা শেয়ার করে দিই। ঠিক আছে, আমাকে কি শোনা যায়? জি সিএম ভাইয়া, আদাব, কেমন আছো? শোনা যাচ্ছে কি? সিএম ভাইয়া একটু জানো তো শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আর একটু লাইভটা আমাদের গ্রুপে শেয়ার দাও তো। আমরা একটু গ্রুপে শেয়ার দিলাম। হ্যাঁ, একটু শেয়ার দিয়ে দিই লাইভটা। সিএম ভাইয়া শোনা যায়? আপনি জানো শোনা যায় কিনা? সবকিছু ঠিকঠাক আছে? দেখা যায় না অন্ধকার দেখায়? ঠিক আছে, সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিই, তারপর আমরা শুরু করতেছি। হ্যাঁ, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আসবে 100% এইচএসটি প্রশ্ন আসবে এখান থেকে। হ্যাঁ, শুধু এইচএসটি হলে এগ্রিকালচারেও আসবে, সামনে যেগুলো পরীক্ষা দিবেন সবগুলোতেই আসবে। ঠিক আছে, সবগুলোতেই আসবে কিন্তু, তাই খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই তাহলে আপনাকে ভালো করে পারতে হবে। আমি একটু পেজটাকে শেয়ার করে দিই। তারপর আমরা শুরু করতেছি। ওয়েট, টেস্ট। ঠিক আছে, এবার কি শুরু করবো নাকি? শোনা যাচ্ছে ভাইয়া? একটু বলো তো শোনা যাচ্ছে কিনা। সব ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। জিনিয়া জিনিয়া স্যার, আদাব 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 ভাইয়া। এই দেখো আমরা হচ্ছে শুরু করে দিব। ঠিক আছে, আর কয়েকজন আমাদের কয়েকজন স্টুডেন্ট একটু জয়েন করুন, তারপর আমরা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, জিতু সে বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে না জিতু ভাই, আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও তো। জিতু সেই, আচ্ছা তুমি কি এইচএসটি এর ইয়াটাতেই দিছো? পেজটাতে তো শেয়ার দিতে পারছি না মনে হচ্ছে। আচ্ছা দাঁড়াও একটু দিই। এই যে পেজ দিচ্ছি পাইছি। ঠিক আছে, এই শেয়ার দিয়ে দিছি আমি পেজটাতে, আর একটা পেজে তুলে দিই।
আচ্ছা আমরা এখন শুরু করে দিচ্ছি তাহলে, ঠিক আছে? আমরা এখন শুরু করে দিচ্ছি। দেখি ঠিক আছে, সব ক্লিয়ার আছে? আচ্ছা সব ঠিকঠাক, নো প্রবলেম। ওকে ঠিক আছে। আচ্ছা ভাইয়া দেখো আমরা এখন তাহলে শেয়ার করে দিচ্ছি, শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আমরা বলছি যে আজকে কি শেখাবো না, এইচএসটিউ স্পেশাল যেহেতু যেগুলা এইচএসটিউ এ আসে শুধু সেই টাইপগুলো শেখাবো। হ্যাঁ, স্থানাঙ্কে যেহেতু অনেকগুলো টাইপ আছে আমরা অতগুলো টাইপে যাবো না, আমরা যেটা ইম্পর্টেন্ট যেটা এইচএসটিউ এ আসবে সেটাই শিখবো। হ্যাঁ ঠিক আছে, তিনটা টাইপ করলেই হয়ে যাবে এক্স্যাক্টলি, ঠিক আছে? তিনটা টাইপ করলে হুবহু আসবে একেবারে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখি আমরা আগে এই দেখো তো, দাঁড়াও আমরা একটু শুরু করে দিই। যেটা বললাম যে কি করতে হবে, আমাকে যাইতে হবে যেটা আসবে সেটাতে যাই। অনেকগুলো স্লাইড আছে তো ওগুলোতে আমরা যাবো না, যেটা খুবই ইম্পর্টেন্ট এইচএসটির জন্য সেটা থেকে আগে শুরু করি। হ্যাঁ, যেটা আপনাদের সবার জন্য একটু কঠিনও মনে হয়। এই দেখেন এইটাই, আমি একটু স্লাইড শো স্লাইড, ওকে এই দেখেন এই টাইপটা থেকে শুরু করি। দেখা যায় তো না ভাইয়া? সেম ভাইয়া দেখা যায়? আচ্ছা ওকে, এই টাইপ থেকে শুরু করলাম। ওকে দেখি আমরা কালার দিলাম এরকম, এটা আশা করি দেখা যায় তাই না? এই যে দেখেন আমরা পড়বো সঞ্চারপতি সমীকরণ 100% আদিদাংশ আসবেই, এবার আসবে একবারে শিওর লিখে দিলাম। হ্যাঁ আসবেই, আদিদাংশ আসবেই, সেটা আমরা দেখি। সঞ্চারপতি সমীকরণ নির্ণয় করতে হবে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে কঠিন মনে হয় যদিও তোমাদের কাছে আমরা শেখাই দিচ্ছি। দেখেন কোনো কঠিন মনে হবে না, সবগুলো পারবে। আর যেগুলো হাদিদানের সেই প্রশ্ন আসবে সেগুলি আমরা ঠিক করছি। হ্যাঁ এই জন্য একটু ক্লিয়ার হয়ে থাকতে হবে, ঠিক আছে? সে আমরা রিফাতরা করি, রিফাতরা ওরা লেখা না কেন ক্লাস। ওকে দেখেন এরকম সঞ্চারপতি সমীকরণ নির্ণয় করার জন্য কি করতে হবে? দেখেন সঞ্চারপতি সমীকরণ নির্ণয় করতে প্রথমে তৃতীয় একটা বিন্দু x, y ধরতে হয়। এখানে লিখে দিচ্ছি দেখেন, যদি দেওয়া না থাকে, ঠিক আছে? তাহলে তোমাকে যদি সঞ্চারপতি সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে তৃতীয় একটা বিন্দু ধরে নিতে হবে, যদি দেওয়া না থাকে এখানে দেয়। আর যদি দেওয়া থাকে তাহলে তো ধরতে হবে না ভাইয়া, ঠিক আছে? তারপর কি করতে হবে দেখেন, তারপর শর্তানুযায়ী সমীকরণ গঠন করে সরলীকরণ করতে হবে। এই সরলীকরণ মানে কি? সরলীকরণ মানে হচ্ছে জাস্ট সমাধান করতে হবে, ঠিক আছে? সরলীকরণ মানে কিন্তু সমাধান করতে হবে শুধু, ওকে? সরলীকরণ মানে সমাধান করতে হবে, ঠিক আছে ভাইয়া? তাহলে দেখ, তাহলে আমরা কি করলাম? আমরা বললাম যে সঞ্চারপতি সমীকরণ নির্ণয় করতে প্রথমে তৃতীয় একটা বিন্দু ধরে নিতে হবে, যদি দেওয়া না থাকে, দেওয়া থাকলে ধরতে হবে না। তারপর কি করতে হবে? শর্তানুযায়ী সমীকরণ গঠন করবো, দেন সমাধান করে দেবো, ঠিক আছে? এবার দেখি এই যে এগুলা অঙ্ক করার জন্য তোমাকে কয়েকটা সূত্র মনে রাখতে হবে। তোমাকে দেখো এই সূত্র কয়েকটা মনে রাখতে হবে। এটা কি দেখা যায়? দেখো তো, আমি তাহলে চেঞ্জ করলাম, দেখো ঠিক আছে? সব দেখা যাচ্ছে না? আশা করি দেখা যাচ্ছে এবার। ওকে তাহলে দেখো, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই কয়েকটা সূত্র ভাইয়া তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে x অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব উক্ত বিন্দুর কিসের সমান? কোটির সমান। আমরা সবাই জানি, দেখি এদিকে দেখা যায়, দেখা যায়। এখানে একটা বিন্দু দিলাম, তাহলে এই বিন্দু ধরলাম p, এই যে x y। তো এই বিন্দুটা হতে এই অক্ষটার দূরত্ব কি বলতো? x অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব উক্ত বিন্দুর কিসের সমান? কোটির সমান। আর y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব উক্ত বিন্দুর কিসের সমান? এই এক ভুজের সমান। আর দেখো এই যে x অক্ষ থেকে এইটা যাচ্ছে, আমরা x অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কিসের সমান? কোটির সমান না, তাই না? আবার এই অক্ষ থেকে এটা দূরত্ব কিসের সমান? এটা এখান থেকে এটুকু কি ভুজ না, তাই এটা ভুজের সমান। এই জন্য আমরা লিখে দিচ্ছি x অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব উক্ত বিন্দুর কোটির সমান, আর y অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব উক্ত বিন্দুর কিসের সমান? ভুজের সমান। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে ভাই? এবার দেখো, এখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমাদেরকে জানতে হবে, সেটা আমরা সবাই জানি, তাই না? জানি কি জানি না? এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা আমরা জানি। এটা আপাতত না জানলে হবে, এটা দিয়ে আসে না, নরমালি আসে না, ঠিক আছে? যদি পোলার স্থানাঙ্ক আর কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকে তাও দেখে রাখো সূত্রটা, ঠিক আছে? সবচেয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে x অক্ষের সমীকরণ y 0 আমরা জানি, y 0 তে x অক্ষের সমীকরণ হয়, x 0 হলে কি হবে? y অক্ষের সমীকরণ, তাই না? আর মনে রাখবো x সামথিং হলে কি হবে? y সামথিং হলে কি হবে? x সামথিং, y দিলাম সামথিং। a মানে কোনো কিছু একটা ভ্যালু হবে, ঠিক আছে? x সামথিং হলে আমরা কি বলছিলাম? অন্যের সমান্তরাল নিজের লম্ব, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, অন্যের সমান্তরাল নিজের লম্ব। এই দেখেন তাহলে x সামথিং মানে কি বলছে বলেন দেখি? তাহলে y অক্ষের সমান্তরাল আর x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ, তাই না? আবার এটা কি ইন্ডিকেট করে? তাহলে x অক্ষের সমান্তরাল
অন্যের সমান্তরাল নিজের লম্ব, মনে রাখবে এইভাবে, অন্যের সমান্তরাল নিজের লম্ব। ঠিক আছে, তাহলে যেহেতু y আছে তাহলে x অক্ষের সমান্তরাল হবে আর y অক্ষের উপর লম্ব হবে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, এইগুলো তাহলে তোমাকে ইয়া করতে হবে, শেয়ারগুলো অ্যাপ্রুভ করতে হবে, তাই না ভাইয়া? আচ্ছা ওই দেখি আমি এটা আমি করে দিচ্ছি, তারপরে অ্যাপ্রুভ করতেছি, নাহলে থাক। এই যে দেখো, তাহলে এই কয়েকটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এটা মনে রাখতে হবে তোমাকে, নাহলে তুমি পারবে না। সংক্ষিপ্ত সমীকরণ করার জন্য তোমাকে এটা মনে রাখতেই হবে। ঠিক আছে, তো দেখো এটা একটু মনে রাখো। ঠিক আছে, এটা মনে রাখলে হবে, তাই না? এবার দেখি, এবার তাহলে আমাদের পরেরটাতে যাই। এবার আমরা অ্যাকশনে যাচ্ছি। ঠিক আছে, এবার অঙ্কে যাচ্ছি। এটুকু তো নিছো নাকি? ধরলাম যে এটুকু পারবা। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এই যে দেখো, ঠিক আছে, এই যে এখানে গেলাম যে কোন সেটের একটি বিন্দু এমন যে মূল বিন্দু হতে বিন্দুটির দূরত্ব y অক্ষরেখা থেকে তার দূরত্বের দ্বিগুণ বিন্দুর সঞ্চারপথের সমীকরণটি। যে এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাই হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। দেখো, এই টাইপের ম্যাথগুলো, কোন সেটের একটি বিন্দু এমন যে মূল বিন্দু হতে বিন্দুটির দূরত্ব y অক্ষরেখা থেকে তার দূরত্বের দ্বিগুণ বিন্দুর সঞ্চারপথের সমীকরণ কি হবে? কি বলতে পারবা? বলো দেখি অ্যানসার, পারো কিনা? একটু সলভ করো, স্ক্রিনশট নিয়ে নিও একটা পুরুষ করে। ঠিক আছে, এই দেখো আমি আগে প্রথমটা বলে দিচ্ছি, যেহেতু আমি বুঝাই দিলাম, একটু বুঝে। হচ্ছে কোন সেটের একটি বিন্দু, বিন্দুটা কি দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমরা কি বলছিলাম? সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে প্রথমে তৃতীয় একটা বিন্দু ধরে নিতে হবে, যদি দেওয়া না থাকে। এখানে কি দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে কি করতে হবে? তোমাকে ধরে নিতে হবে। ধরলাম তুমি তৃতীয় বিন্দুটা x, y। ঠিক আছে, ধরছি x, y ধরছি, ধরলাম। সেম ভাই বলছে a, আচ্ছা সেম ভাই, দেখি আমরা একটু সলভ করে। আচ্ছা দেখি, তাহলে এখন আমরা কি বললাম? আমরা বললাম যে x, y বিন্দুটা আমি ধরলাম। এখন কি বলছে? মূল বিন্দু, মূল বিন্দু মানে কি? 0, 0 ধরলাম, তাই না? আর y অক্ষরেখা, তাহলে তোমাকে কি বলছে? মূল বিন্দু থেকে আর বলছে y অক্ষরেখা থেকে কার দূরত্ব? এই যে তৃতীয় বিন্দুটা তুমি ধরলা, তার দূরত্ব নির্ণয় করতে বলছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? তাহলে x অক্ষ হতে এই যে কোন বিন্দুর দূরত্ব কিসের সমান সেটা আগে বের করি, অথবা তুমি এটা থেকে এটার আগে দূরত্ব বের করতে পারো। করলাম যে x এর উপর স্কয়ার প্লাস y এর উপর স্কয়ার, এটা বুঝছি x - 1 x - 0 দি হোল স্কয়ার। আমি লিখি না এটা, আমি আচ্ছা লিখে দিলাম x - 0 দি হোল স্কয়ার প্লাস y - 0 দি হোল স্কয়ার। ঠিক আছে, এটা তুমি লিখো, লিখছো? তো এটা লেখার পরে কি হবে ভাইয়া? এটাই করবে, এখন হবে এই বিন্দু থেকে এটা দূরত্ব, x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব উক্ত বিন্দু কিসের সমান? কোণের সমান। আর y অক্ষরেখা থেকে উক্ত বিন্দু ভুজের সমান। দেখো, যেহেতু y অক্ষরেখা বলছি যেন আমি ভুজ লিখছি, এটা কি বোঝা গেছে নাকি? আচ্ছা, জয়শ্রী আমি বলছি এই অ্যানসার বুঝছি। এবার দেখেন আমরা বোঝাচ্ছি, যেহেতু একটু দেখি। তাহলে আমি কি বললাম? এটা থেকে এটা দূরত্ব নির্ণয় করলাম, আর y অক্ষ থেকে এটা দূরত্ব নির্ণয় করলাম, নির্ণয় করছি। এইবার বলছিলাম শর্তানুযায়ী সমীকরণ গঠন করব। শর্তটা কি দিছে? y অক্ষরেখা থেকে দূরত্বের দ্বিগুণ হবে। তাহলে মূল বিন্দু থেকে যে দূরত্বটা হবে তা y অক্ষরেখা থেকে দূরত্বের দ্বিগুণ হবে। এই যে দেখো, y অক্ষরেখা থেকে দূরত্বের দ্বিগুণ, এই জন্য এখানে দিয়ে দিয়েছি। ওকে, দিয়েছি শেষ। এইবার হচ্ছে আমি শর্তানুযায়ী সমীকরণটা গঠন করলাম। জাস্ট এখন এটা আমাকে কি করতে হবে? সরলীকরণ করতে হবে। এখন সমাধান করলাম। সমাধান করলে কি হবে? এখানে x² + y² = দিলাম এখানে 4x², উভয় পক্ষকে স্কয়ার করে দিছি। হ্যাঁ, স্কয়ার করে দিলে কি হবে ভাইয়া? এই দেখো y² হচ্ছে 3x², যেটা তোমরা বলছো এক নাম্বারটা आंसर, এক নাম্বারটাই आंसर। ঠিক আছে, ঠিক আছে শ্যাম ভাই, তোমার आंसर এ সঠিক হয়েছে। জয়শ্রী রয় এই आंसर বলছেন। ঠিক আছে, ওকে, বুঝা গেছে? তাহলে আমরা কি বললাম? ওই দুইটুকু কথা মনে রাখলেই হয়ে যাবে। সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে প্রথমে তৃতীয় একটা বিন্দু x, y ধরতে হয়। ঠিক আছে, তারপর শর্তানুযায়ী সমীকরণ গঠন করে সরলীকরণ করতে হবে। সরলীকরণ মানে সমাধান। এইবার এটা বলেন, এটা হাজিদাংশে প্রচুর আসছে। প্রিভিয়াস প্রশ্নগুলো দেখবেন অনেকবার আসছে, হাজার তো না, অনেকবার আসছে। হ্যাঁ, রিপিট হচ্ছে প্রচুর। এই প্রশ্নটা প্রচুর রিপিট হচ্ছে হাজিদাংশে। ওকে, আনসারগুলো বিভিন্ন ভাবে ছিল, কোনটাতে এইভাবে ছিল, এটার পরিবর্তে আবার আলাদা আনসার ছিল। মনে করেন আপনার আনসার হচ্ছে এইটা, অপশনে আনসারটা দেওয়া নাই, তাহলে কি আনসার হতে পারে বলেন? এবার বলা দেখি ভাই, আসেন জয়শ্রী আপনি বলেন, আর বাকি যারা দেখছেন সবাই একটু বলেন, চেষ্টা করেন। এটা খুবই ইম্পর্টেন্ট এইচএসসি এর জন্য, এবারও আসতে পারে। হ্যাঁ, এটা বহুত রিপিট প্রশ্ন, আর এখানে একটু প্রিভিয়াস প্রশ্ন থেকে অনেক প্রশ্ন দিবে। হ্যাঁ, এই জন্য প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করতে হবে, আমাদের বাকি ক্লাসগুলো দেখতে হবে। ওকে, তো দেখি এটা আমরা পারি কিনা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আমি বললাম এটা কিন্তু বিভিন্ন ভাবে आंसर থাকতো। সি आंसर সি, জয়শ্রী বলছে সি। ঠিক আছে, আমরা এখন দেখি কি आंसर হবে। ওকে, তাহলে দেখেন
কি বলছে ভাইয়া a,0 এবং -a,0 বিন্দুদ্বয় হতে সর্বদা সমদূরবর্তী সঞ্চারপথের সমীকরণ কোনটা হবে? এখানে কি তৃতীয় বিন্দুটা দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে কি করতে হবে? ধরে নিলাম x, y, তাহলে এইটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব কি হবে? সমান হবে, তাই না? এটাই তো নির্ণয় করতে বলছে। তাহলে আমরা নির্ণয় করে লিখলাম, যদিও লিখতাম না, আমাদের জন্য লিখতেছি। দেখেন এই x - a the whole square প্লাস y - 0 the whole square, এই এটা থেকে এটার দূরত্ব। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা জানি, বড় একটা রূপ দিতে হয়, বড় রূপটা দিলাম, ভুজ দ্বারা অন্তরের স্কয়ার প্লাস কোটি দ্বারা অন্তরের স্কয়ার লিখছি। ওকে, তারপরে এটা থেকে কার দূরত্ব? এইটার দূরত্ব নির্ণয় করব, রুট দিলাম আবার, যে x - প্লাস a হয়ে গেল, প্লাস y এর উপর স্কয়ার হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ফর্মুলা আপনি বলছে c, ঠিক আছে, আপনি c आंसर। হ্যাঁ, ফর্মুলা আপনি c বলছে। এবার দেখো, এবার এটাকে আমরা যদি সমাধান করি ভাই, তাহলে কি করতে হবে? দেখেন, যেহেতু আপনারা অ্যাডমিশন স্টুডেন্ট না, সেহেতু এই লাইনগুলোকে স্কিপ করা শিখতে পারতে হবে। হ্যাঁ, প্র্যাকটিসের মাধ্যমে স্কিপ করা শিখতে হবে। আমি কিন্তু এটা লিখতাম না, যেহেতু উভয় পাশে রুট থাকতো আমি সরাই দিতাম আগে। এবার দেখেন x স্কয়ার মাইনাস 2ic x প্লাস দিলাম a এর উপর স্কয়ার, এখানে প্লাস y এর উপর স্কয়ার, এই পাশে দিছে আবার এই যে x স্কয়ার প্লাস 2ax প্লাস a এর উপর স্কয়ার প্লাস y এর উপর স্কয়ার। ওকে, দেখেন উভয় পক্ষে সেম সেম জিনিস আছে, বাদ দেওয়া যায়, y স্কয়ার বাদ x স্কয়ার বাদ দিছি। এবার তাহলে a স্কয়ার বাদ গেছে গেছে না? এবার তাহলে 4ax হবে না? 4ax 0। তাহলে আপনার आंसर এটা একটা হইতে পারে, হতে পারে না? এটা একটা आंसर যিনি আপনি বলছে c। আচ্ছা, c। ওকে, আর কি आंसर হতে পারে? x 0 এরকম হতে পারে। বলেন দেখি আর কি आंसर হতে পারে? এটা মনে করেন অপশনে আপনি দেখলেন যে 4x 0 আসছে, এটা অপশনে নাই, তখন দেখলেন অপশনে x 0 আছে, তাহলে আর কি হতে পারে বলো এবার। এবার বলেন দেখি আর কি অপশনে থাকতে পারে। আপনি হিসাব করে দেখলেন যে এগুলা আসছে 4x 0, x 0, আর কি হতে পারে তাহলে? ওকে, আর কি হতে পারে কেউ একটু বলেন দেখি। সে আমরা জেনে আপনি ফাহমিদা আপনি বলেন, মাইশা ফাহমিদা, জিনি আপনি বলেন। ঠিক আছে, আর কি হতে পারতো তার आंसर বলেন দেখি, আর কি হতে পারতো? আমি বলে দিচ্ছি। দেখেন x 0, x 0 কিসের সমীকরণ? x 0 হচ্ছে y অক্ষ, তাহলে আপনার কিন্তু এটা आंसर হতে পারে। ঠিক আছে, হাজির দানিশ কিন্তু এই সেম ম্যাথটাই বিভিন্ন ইউনিটে বিভিন্ন ভাবে आंसर দিছে। হ্যাঁ, কোনটাতে आंसर দিছে x 0, কোনটাতে आंसर 4x 0, কোনটাতে আবার y অক্ষ। এই জন্য হচ্ছে অল্টারনেটিভ গুলা কিন্তু জানতে হবে যে কি কি লেখা যায়। হ্যাঁ, ঠিক আছে, বুঝা গেছে? পরেরটাতে যাই। ওকে, পরেরটাতে যাই। নেক্সট এই খুবই ইম্পর্টেন্ট, মনে করেন এটা আসছে, আমার তো মনে হচ্ছে এটা আসছে। ঠিক আছে, এগ্রিকালচারও আসতে পারে। হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি খুবই ইম্পর্টেন্ট। এই টেক্সটের দুটো ম্যাথ আছে, খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই যে সিইউ আসছে, রিপিট, আর ইউ আসছে, আইইউ আসছে। ঠিক আছে, অন্যান্যগুলো লিখে নেই। হ্যাঁ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা তো বলেই দিয়েছিলাম ক্লাসে এই টেক্সটের ম্যাথগুলো কি করতে হবে। ঠিক আছে, आंसर মুখস্থ হয়ে যায়, প্র্যাকটিস করে করে পড়া পাইলে आंसर মুখস্থ। এটা কিন্তু আসবে y অক্ষের সমীকরণ, যিনি আপনি ঠিক বলছিলেন, আপনি y অক্ষের সমীকরণ। ঠিক আছে, y অক্ষের সমীকরণ বলছেন না? ঠিক আছে, ঠিক আছে। তা ওই অঙ্কটা যদি একটু চেঞ্জ করে দেওয়া যায় তো তখন কিন্তু আবার কি হতে বলেন দেখি, x অক্ষ করে দেওয়া যায়। ওকে, যাই বাদ দেন, এখানে আসি আমরা। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার आंसर বলেন। এইবার এটার आंसर বলেন দেখি, একটু দেখি এটা आंसर বলেন। 3b। আচ্ছা, সেম ভাই বলছে 3b ইজ দ্য রাইট आंसर। ঠিক আছে সেম ভাই, ভালো ছেলে তুমি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলা মুখস্থ তাদের থাকলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা তাও সলভ করতেছি যে কিভাবে আসে 3b। ওকে, দেখেন তাহলে এইখানে দেখেন তো আমাদের শর্তের কথা চিন্তা করেন। আমরা বলছিলাম সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে প্রথমে তৃতীয় একটা বিন্দু ধরে নিতে হয় যদি দেওয়া না থাকে। এইবার এখানে দেখি y অক্ষ এবং এত থেকে এই বিন্দুটার দূরত্ব, তাহলে কি ভাইয়া এখানে কি আমাকে তৃতীয় বিন্দুটা ধরতে হবে? ধরতে হবে কি? তৃতীয় বিন্দু কিন্তু এখানে ধরতে হবে না। তাহলে দেখি, তাহলে y অক্ষ থেকে কার দূরত্ব? এই বিন্দুটার দূরত্ব। ওকে, আবার কি বলছে? এইটা থেকে এই বিন্দুটার দূরত্ব যদি সমান হয় তাহলে a এর ভ্যালু কত? ওকে, যদি সমান হয় তাহলে a এর ভ্যালু কত? b হবে, যিনি আপনি b হবে 29/7 দুইটা দিছি না আমি, b আর d। আচ্ছা, ঠিক আছে, এরকম যদি হয় b আর d যদি সেম থাকে তখন কিন্তু b आंसर দিতে হবে। ঠিক আছে, জাস্ট আপনি b আর d যেহেতু সেম দিছি আমি। আচ্ছা, ভুল করে দিছি। হ্যাঁ, এবার দেখি তাহলে আমরা কি বলবো, y অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব উক্ত বিন্দুর কিসের সমান? উক্ত বিন্দুর ভুজের সমান। ভুজ এখানে কি a, তাহলে a লিখলাম। ঠিক আছে, আর এখানে রুট দিয়ে দিলাম, দিছি এইটার দূরত্ব এই যে a - 7 ভুজ দ্বারা অন্তরের স্কয়ার প্লাস কোটি দ্বারা অন্তরের স্কয়ার 5 - 2 দিয়ে কি করব? স্কয়ার করে দেব। ওকে, তাহলে এবার এটাকে সমাধান করলে কি হবে? এরকম হবে ভাইয়া,
a স্কয়ার মাইনাস 7 দুগুণে 14a বুঝছেন না, আর প্লাস 7 সাথে 49। এই দেখেন এখানে পরীক্ষার মহালেখে এটাকে আবার a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ফেলে দেব, ঠিক আছে। 5 থেকে 2 বাদ দিলে কত হবে 3, তাহলে 3 এর উপর স্কয়ার দিলে কত হবে 9 হবে। ওকে, এই যে a স্কয়ার কেটে দিলাম দিছি, তাহলে এই পাশে নিয়ে আসছে আমি 14a হবে, 49 আর 9 হবে 58, তাহলে এর ভ্যালু কত 58/14 মানে হচ্ছে 29 ভাগ হচ্ছে 7, 2 দ্বারা কাটাকাটি করে দিয়েছি 7 দুগুণে 14, ঠিক আছে। জি সবাই বলছে বি, যে বি হবে সবারই आंसर ঠিক আছে। ওকে ঠিক আছে ভাই, খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা, খুবই ইম্পর্টেন্ট। হাজির এসে মনে করেন যে তারা শিখছে, ঠিক আছে, অথবা এই টাইপসের ম্যাথ আসবে। এখন যদি আমরা এই অঙ্কটা, আরেকটা অঙ্ক আছে উদাহরণের অঙ্ক x অক্ষ, এবং এটা করে দাও দেখি, তাহলে একটু দেখি কে পারতেছে, এটা করে দাও তো। আমি যদি এই অঙ্কটা দেই কে বলতে পারতেছে x অক্ষ, সরি কালারটা চেঞ্জ করতে হবে। দেখেন এই যে x অক্ষ, আমি যদি এটা দেই x অক্ষ এবং -5, -7, ঠিক আছে। বিন্দু থেকে 7 থেকে কি বলছে 4, বিন্দুর দূরত্ব সমান হলে, বিন্দুটির দূরত্ব সমান হলে k = 1। এটার आंसर বলেন দেখি কত হবে, এটার आंसर বলেন তো একটু দেখি কে পারে। খুবই ইম্পর্টেন্ট, এটাও হাজির সে রিপিট প্রশ্ন, এগুলা হাজির সে রিপিট প্রশ্ন, ঠিক আছে, খুবই আসছে হাজির সে খুবই আসছে। ওকে বলেন দেখি কত হবে आंसर। আপনারা একটু সলভ করেন, আমি একটু যে গ্রুপে অ্যাপ্রুভ করে দিই, শেয়ার দিছি। ভাই কি आंसर বলো এটা। आंसर বলো, বলছো নাকি দাঁড়াও দেখি। -65/7, আচ্ছা জয়শ্রী আপনি বলছেন -65/7, বাকিরা একটু বলো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, একটু বলো কে বলতে পারবে দেখি। ঠিক আছে, দেখি কে কে পারছে, আমি সলভ করে দিচ্ছি আবার। ঠিক ভাই, -65, মাইশা ফাহমিদা বলছে -65, আমার কমেন্ট দেখেন যিনি আপনি না, কই যিনি আমি দেখি, আচ্ছা -65/7, ঠিক আছে মাইশা ফাহমিদা বলছে, সিয়াম ভাই সবাই বলছে তাই না, আচ্ছা আচ্ছা ঠিক আছে যিনি আপনি, ওই যে আমি হচ্ছে গ্রুপে একটু শেয়ার দিয়ে দিলাম তো। আচ্ছা ওকে, এই যে তোমার পারছো তো, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা এই যে পারবা, তারপর এই টেক্সের ম্যাথ কিন্তু আরইউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, আরইউ জিএসটি, ঠিক আছে, এগ্রিকালচারও আসতে পারে, ঠিক আছে, এগ্রিকালচারও আসতে পারে। ওকে ঠিক আছে, দেখি তাহলে আমরা করে দিচ্ছি, করে দিই তাই না, তোমরা তো পারছো, বাকিদের জন্য করে দেই। যে x অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কিসের সমান, উক্ত বিন্দু কোটির সমান, কোটি মানে k, আর এটা থেকে এটার দূরত্ব, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম দেখেন, এই যে আমি ওইটাকে আগে লিখতেছি 4 - +5 এর হোল স্কয়ার হয়ে যাবে। ওকে, তারপর আমি লিখছি k - +7 এর উপর স্কয়ার, রুট হবে এই পাশে স্কয়ার দিয়ে দিলাম। ওকে, একবার এই পাশে দিয়ে দিছি, তাহলে দিলাম k স্কয়ার = 81 প্লাস হচ্ছে k এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 14k 749 দিছি। তারপরে k এর যে k স্কয়ার কেটে গেছে, তাহলে এই পাশে আছে 14 -14 হইছে, -14k = দেখেন 81 আর 49 কত হয়, 9 আর 10 130 130। ওকে, তাহলে k এর ভ্যালু কত হচ্ছে ভাইয়া, দেখেন k এর ভ্যালু কত হবে, k হবে -130 ভাগ হচ্ছে 14, আবার 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে 7 হবে, ঠিক আছে।
2 দ্বারা ভাগ করলে হচ্ছে 6 দুগুণে 12 7 দুগুণে 14 ওকে বুঝলেন 6 দুগুণে 12 13 65 65 5 দুগুণে 10 -65 দেখেন ওকে ঠিক আছে এবার দেখি পরেরটাতে যাই আমরা তাহলে পরেরটাতে যাই দেখি পরে কি আছে এর পরে কি আছে এই যে দেখেন এইটা কিন্তু জিএসটি প্রশ্ন এবার সলভ করে দেখি এইটা কিন্তু জিএসটি প্রশ্ন হ্যাঁ জিএসটি তে আসছে হ্যাঁ দেখি এটা একটু পড়ি আমরা x অক্ষের উপর অবস্থিত p বিন্দু থেকে ঠিক আছে x অক্ষের উপর অবস্থিত বিন্দুটা তাহলে p বিন্দুটা কি হবে আমি কি এখানে x y ধরব অবশ্যই ধরব না x অক্ষের উপর অবস্থিত হলে কি y এর পোরশনটা কি 0 হয়ে যাবে না তাহলে x, 0 এই যে p বিন্দুটা হচ্ছে আপনার এই x, 0 থেকে কার দূরত্ব ভাইয়া বলছে এই বিন্দুটার দূরত্ব এবং এই বিন্দুটার দূরত্ব যদি সমান হয় তাহলে p বিন্দুর স্থানাঙ্ক কত आंसर বলেন দেখি এটা आंसर বলেন তো কই জেনে আমি বলো এটা आंसर বলো একবার দেখি এটা आंसर বলো চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে আমি লিখছি কিন্তু এটা জিএসটি প্রশ্ন হ্যাঁ আমরা বাকিগুলো লিখে দেইনি 4 এর বি 4 এর কি বলছে বি বাহ সিএম ভাইয়া তো সেই পারছিস তুমি ভাইয়া 4 এর বি आंसर মানে বি ঠিক আছে আমরা একটু সলভ করি ওকে দেখি তাহলে আমরা কি করব আমরা করব এটা দেখেন এই টাইপের ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি বললাম p বিন্দু থেকে কার দূরত্ব এই বিন্দুটার দূরত্ব ঠিক আছে তাহলে আমরা এই x এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার দিলাম এই দিছি সরাসরি করতেছি এবার আবার কি করলাম এটা থেকে এটা দূরত্ব তাহলে এই x - 6 এর স্কয়ার প্লাস কি 4 এর উপর স্কয়ার এই রুটটা আমি সরাই দিছি এই পাশে রুটটা লিখলাম ওকে তাহলে x স্কয়ার প্লাস 4 এই পাশে আর এখানে হবে x স্কয়ার মাইনাস 12x প্লাস 6 6 36 আর প্লাস 4 4 16 ওকে দিছি তাহলে x স্কয়ার স্কয়ার ভ্যানিশ এই পাশে নিয়ে আসছে 12x হয়ে গেছে এই পাশে এটাকে নিয়ে গেছে ওই পাশে নিয়ে গেছি তাহলে 16 36 তাহলে দেখেন এখান থেকে 4 বাদ দিলাম 4 বাদ দিলে কত 12 হবে 4 বাদ 48 48 তাহলে x এর ভ্যালু কত 4 ঠিক আছে তাহলে বিন্দুটা কত হবে আমার x, 0 ছিল তাহলে 4, 0 ঠিক আছে তাহলে आंसर কত 4, 0 ঠিক আছে সেম ভাইয়া b বলছে জয়শ্রী b বলছে মাইশা ফাহমিদা 4 এর b ঠিক আছে আপনি যে সবারই आंसर ঠিক আছে ওকে কিন্তু কিভাবে করতে হয় এটা মাথায় রাখেন ঠিক আছে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলাই পিক করছি হ্যাঁ এবার দেখি তাহলে পরেরটাতে যাই দেখি এর পরে কি আছে এইবার এটা করে দেন দেখেন এটা জিএসটি দেখেন না যে আইইউতে আসছিল জিএসটি তে যখন ছিল তখন আইইউতে আসছিল এটা ইম্পর্টেন্ট করে দেন রাজশাহীতে খুবই আসে এই টাইপের ম্যাথ করে দেন তো আচ্ছা এত সরলরেখার উপর p একটি বিন্দু এবং দায়িত্ব এবং বিন্দু দুইটি থেকে সমদূরবর্তী বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো করে দেন দেখি কি হয় এবার করে দেন এবার आंसर বলেন না ফাহমিদা আপনি आंसर বলেন জয়শ্রী ফাহমিদা সিয়ামা জিনিয়া আপনি বলেন आंसर বলেন এটা কিন্তু খুবই সহজ এটা কিছুই করতে হবে না হ্যাঁ একটু যদি চালাক হন তাহলে আপনি এমনিই পারবেন এই ম্যাথটা কিন্তু এমনিই পারবেন কিভাবে বলেন তো আমি করে দিচ্ছি না টাইম কি হচ্ছে ওকে আমরা অনেকগুলো শিখবো আর তিনটা টাইপ শিখবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট এগ্রিকালচারও আসতে পারে এখান থেকে কমন ওকে বলছে এত সরলরেখার উপর p একটি বিন্দু যেহেতু বলছি p বিন্দুটা এটা তো p বিন্দু তাই না ভাইয়া p বিন্দু কিনা বসায় দেন ঠিক আছে অপশন টেস্ট আমরা রিভার্স এঙ্গেল থেকে সলভ করলেও হবে এটা যদি আমরা রিভার্স এঙ্গেল থেকে সলভ করি আমরা অপশন দ্বারা প্রশ্ন সিদ্ধ তাও কিন্তু হবে ঠিক আছে মনে করেন আমরা এই শর্টকাটটাই শিখলাম এই 4টা বসাই দিচ্ছি এখানে 4 বসাইলাম মানে 3 14 অনেক বড় হয়ে গেছে যেহেতু y 14 না তাহলে তো অনেক বড় তাহলে এটা জীবনও শূন্য আসবে না এক নম্বরটা आंसर আগেই বা এক নম্বরটা आंसर হবে না এইবার আপনি 2 নম্বরটাতে যান দেখেন আপনি যদি 2 নম্বরটাতে যান দেখেন তো 2 নম্বরটা যদি বসাই আমরা তাহলে 6 হবে 6 তাই না আর হচ্ছে এখানে 3 14 কত হয় 28 3 42 -42 আর -2 কখনো কি 0 আসবে এখানেও 0 আসবে না আসবে 0 আসে তাহলে এটা দেখি 3 নম্বরটা বসাই 3 নম্বরটা বসান এটা 14 3 4 12 -2 = 0 হইছে কিনা তাহলে आंसर কত সি দেখি आंसर কত কে কি आंसर বলছো সি आंसर হবে এটা ঠিক আছে বুঝা গেছে আমি কি বললাম তাহলে এই টাইপের ম্যাথ কি করতে হবে রিভার্স এঙ্গেল থেকে সলভ করতে হবে যে বলছে যেহেতু বলছে এই সরলরেখার উপর p একটি বিন্দু তাহলে বিন্দুটা অবশ্যই এই রেখাটাকে সিদ্ধ করে কি করে না অবশ্যই করে সিদ্ধ এইজন্য তাহলে এটা সিদ্ধ করলে এরকম ভাবে হবে ওকে তাহলে যেই অপশনটা এই রেখাটাকে সিদ্ধ করবে সিদ্ধ করা মানে কি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হবে যেটা ঠিক আছে এই ভ্যালুগুলো বসাবো দেখো আমরা এটা বসাইলাম এখানে কত বসাইলাম দেখি আরেকবার দেখাই x এর মান কত 14 বসাইলাম এখানে -3 y এর ভ্যালু কত এখানে 4 দিলাম 4 -2 ইকুয়াল টু 0 হইছে না 14 -3 4 12 -2 0 দেখেন
14 minus 14 is equal to 0 মানে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড ওকে তাহলে এটার आंसर কত ভাইয়া आंसर হবে 3 খুবই ইম্পর্টেন্ট এখানে হ্যাঁ এখন দেখেন এটা যদি মেইন নিয়মে করতেন তখন কিভাবে করতেন মেইন নিয়মে করলে কিন্তু এরকম ভাবে হতো এই বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব এই বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব তখন সমান এখন হচ্ছে আমার প্রশ্ন যে একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব কিভাবে নির্ণয় করে বলেন একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব কিভাবে নির্ণয় করে এটা জানার কথা তাই না একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় বলে দিচ্ছি এরকম প্যাটার্নটা লিখে দিচ্ছি দেখেন ax + b এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এটা সরলরেখা পার্ট দ্বিতীয় যে পার্টটা সরলরেখার ওই পোরশনটা তে আছে হ্যাঁ এই প্যাটার্নটা তাহলে দেখেন যে ax + b + c = 0 এই রেখা হতে এই রেখা ঠিক আছে এই রেখাটি হতে বা এই রেখাটি হতে এই যে দিলাম x1 y1 বিন্দুটির দূরত্ব বা এই বিন্দুটি হতে এই রেখাটার দূরত্ব ঠিক আছে তার মানে এরকম একটা রেখা থাকলো একটা বিন্দু থাকলো এটা আপনার দূরত্ব নির্ণয় করতে হচ্ছে দূরত্ব বা লম্ব দূরত্ব এটা কিন্তু সেম এই ক্ষেত্রে তাই না তাহলে কি করবেন একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব নির্ণয় করতে হয় বিন্দুটা রেখাটাতে বসাই দিতে হয় দিলাম বিন্দুটা বসাই দিলাম প্লাস c ওকে আর বাইরে গুণবার করে দিলাম x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার দূরত্ব কোন ঋণাত্মক হয় না এদের মোড়ের ভিতরে রেখে দিলাম ওকে তাহলে এই ম্যাথটা যদি আমরা মেইন নিয়মে করতাম তখন কি করতে হইতো তখন এই যে এটা থেকে এটা দূরত্ব এটা থেকে এটা দূরত্ব ইকুয়াল টু সব করে দিতে হতো তাহলে आंसरটা হয়ে যেত ঠিক আছে কিন্তু টাইম লাগতো এইজন্য হচ্ছে যারা একটু ট্রিক্সটা জানবে বুঝতে হবে এই বিষয়টা যে সেটা অপশন টেস্ট করলেই হবে আমরা তো চারটা অপশন ঘাটাঘাটি এখানে সলভ করতেই পারি বসাইতেই পারি তাই না পারি না অবশ্যই পারে এইজন্য তাহলে आंसर কোনটা হয় এই টেক্সটগুলো আমরা রিভার্স অ্যাঙ্গেল দিয়ে করে দেব ওকে এইবার দেখি আমাদের আর কি করা যায় এইটা হলো টাইপ এক নাম্বার টাইপ দিলাম আমি এটা ঠিক আছে আমাদের এখানে স্লাইডে 4 নাম্বার ছিল কিন্তু এইচএসটি এর জন্য 1 নাম্বার ধরলাম এটা কারণ এখান থেকে আসবেই প্রশ্ন ওকে এবার আমরা দ্বিতীয়টাতে যাব এক দিলে দুইটা পাখি মারবো এবার কিভাবে বলেন দেখি আমরা এটা শিখব এখন একটা বিন্দু হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখব আর ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে তিনটা বিন্দু কখন সমরেখা হবে সেটাও আমরা পারবো কারণ আমরা জানি তিনটা বিন্দু সমরেখা হয় তখনই যখন হচ্ছে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় তাহলে আমরা ক্ষেত্রফল যদি নির্ণয় করাটা পারি তাহলে আমরা দুই ধরনের টাইপ এর প্রবলেম সলভ করতে পারবো ওকে সো এইজন্য দেখি আমরা এটা কথায় আছে ঠিক আছে একটু দেখি কথায় আছে টাইপ 2 ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ওকে টাইপ 2 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কারণ স্লাইড ওকে এই যে দেখেন তাহলে খুবই ইম্পর্টেন্ট এই টাইপটা কিন্তু এইচএসটি এর জন্য খুবই ইম্পর্টেন্ট শুধু এইচএসটি না এবার হচ্ছে আপনার এগ্রিকালচারও আসতে পারে হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল এগ্রিকালচারও আসতে পারে ওকে তাহলে দেখি এইটা দেখি এটাতে আমি শেখাচ্ছি ট্রিক্স আমরা ট্রিক্স দিয়ে শিখবো ওকে গতানুগতিক নিয়মে শিখবো না ট্রিক্স দিয়ে শিখবো যেন আমরা দেখেই পারি ঠিক আছে এই দেখেন তাহলে তিনটা বিন্দু দেওয়া থাকবে তিনটা বিন্দু দেওয়া আছে গোটাটাই দেখা যাবে না তিনটা বিন্দু দেওয়া আছে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আপনারা বিভিন্ন ভাবে করতে পারেন এই যে আপনারা তো এইভাবে করছিলেন তাই না আমরা তো কলেজে এইভাবে শিখাইছি আমরা x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1 তাই না এইভাবে আমরা যখন ক্ষেত্রফলটা নির্ণয় করি তখন এগুলা আমরা গুণ করে দেই তারপর বিয়োগ করে দিই আবার এগুলা করে দিই তাই না এগুলা আমরা বিয়োগ করে দিই তো এরকম ভাবে তো ভাই টাইম লাগবে অনেক টাইম লাগবে না তো এই জন্য আমরা হচ্ছে অল্টারনেটিভ রুলসটা শিখবো ঠিক আছে বিভিন্ন ধরনের আছে তার আগে যেটা সবচেয়ে সহজ পদ্ধতি সেটা হচ্ছে শূন্যকরণ তাহলে আরো দেখেই পারবেন এই দেখেন এই নিয়মটাতেও পারবেন কিন্তু ঠিক আছে আমি দুটো নিয়ম শেখানোর চেষ্টা করব এখন এই দেখেন এটাতে কি করতে হবে ভাইয়া এই দেখেন আমি শেখাচ্ছি শর্টকাটটা এক হচ্ছে শুধু x গুলাকে নিতে হবে গুণ করতে হবে দেখেন বাকিগুলো হচ্ছে এটা ঢেকে দিলাম তাহলে এই যে কোটিগুলা বিয়োগ করে দিই y2 - y3 ওকে আবার তখন কি করব দ্বিতীয়টার ক্ষেত্রে x টা ঢেকে দিব তখন আবার এই যে y3 - y1 করব এটা ক্লকওয়াইজ যাব দেখেন y2 এর পরে 3 আবার 3 এর পরে 1 আবার 1 এর পরে 2 হবে ওকে ক্লকওয়াইজ আর x টা হবে গুণ ঠিক আছে সরি ঠিক আছে ভাইয়া এই দেখেন আর আমাদের যেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ যেটা নিয়ম আর কি সেটা হচ্ছে শূন্যকরণ পদ্ধতি এইটা যদি আপনারা বুঝেন তাহলে অনায়াসে দেখে দেখে आंसर হবে ঠিক আছে ত্রিভুজের ক্ষেত্রফল দেখে দেখেই পাবেন ওকে তো দেখি আমরা শূন্যকরণ পদ্ধতিটা দেখি শূন্যকরণ পদ্ধতিটা এখানে কিন্তু বলে দেওয়া আছে এটা কি দেখা যায় না এই দেখেন এইটুকু একটু কষ্ট করে দেখেন ঠিক আছে তাহলে কি করতে হবে অবশ্যই একটা শূন্য থাকবে এখানে একটা বিন্দু শূন্য শূন্য থাকবে 0 0 থাকবে একটা বিন্দু এখন আমার প্রশ্ন হলো বা আপনাদেরও প্রশ্ন হতে পারে যে স্যার যদি 0 0 প্রশ্ন না থাকে তখন কি হবে ঠিক আছে একটা বিন্দু যদি 0 0 দেওয়া না থাকে তখন আপনি কি করবেন তখন কিন্তু আপনাকে 0 0 করে নিতে হবে ঠিক আছে এখন 0 0 কিভাবে করে আমরা একটা উদাহরণ দেখলে পাবো সরি ভাইয়া এই দেখি 0 0 কিভাবে করে তখন আমরা
উদাহরণ দেখলে ক্লিয়ার হবে ডাউটটা। একটু মনোযোগী হবে তাহলে আমরা শিখিয়ে গেলাম, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, জিএসটি তে রাজশাহীতে এগ্রিকালচারের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে আমরা পরেরটা দেখলাম, দেখি কি আছে। এই যে দেখেন এই তিনটা বিন্দু দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল ওকে নির্ণয় করতে হবে। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতেছি শূন্যকরণ পদ্ধতি দিয়ে। ওকে, দেখি তাহলে কি হবে ভাইয়া, এই দুটো শূন্য শূন্য দেওয়া আছে, তাহলে এই যে আমরা এটা গুণ করে দেব আর এটা বিয়োগ করে দেব, তাহলে কত হবে 6 × 0 - 8 × 4 হবে না নাই, আর হাফ দ্বারা তো আমাদেরকে গুণ করতেই হবে, তাহলে কত হবে -32 ভাগ হচ্ছে 2, তাহলে কত 16 × 32 না। ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয়। ঠিক আছে, করে নিতে হবে না। আচ্ছা দেখি করে নিতে হবে। ঠিক আছে, আপনি রাইট, আপনি বি आंसर করে নিতে হবে। হ্যাঁ ঠিক বলছেন, 0 0 করে নিতে হবে। বোঝা গেছে, ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, এইজন্য যদি ভ্যালু মাইনাস আছে কোনো সমস্যা নেই। এবার রেডি হয়ে যান পরেরটা সলভ করতে। কেন বলতে, এখানে 0 0 যেহেতু ছিলই, এখন আমরা যদি রিভার্সে যাই আমরা যদি আগের প্যাটার্নটা দেখি, দেখেন 0 0 অলরেডি ছিল, এই দেখেন একটা রিভার্স নিলাম, দেখবা এই যে দেখেন এইখানে দেখেন অলরেডি 0 0 ছিল, তাই না? সরি আবার একটা বেশি রিভার্স হয়ে গেছে। এই দেখেন এখানে কি ছিল, এখানে অলরেডি একটা 0 0 ছিল, আমাদের 0 0 ছিল না, এই দেখেন অলরেডি এখানে একটা 0 0 ছিল, তাহলে আমরা কি হইছে দেখেন, এই যে কাছে প্রথমটা শেষেরটা, দেখেন প্রথমটা শেষেরটা y2 x2 y3 মাইনাস দিয়ে এই যে কাছেরটা এরকম ভাবে বইগুলো দেওয়া আছে, দূরেরটা গুণ আর মাইনাস দিয়ে কাছেরটা। ওকে ঠিক আছে, তাহলে এটা দেখে নাও। এইবার তাহলে আমরা কি করব, এবার আমরা যাব পরেরটা, এই যে যেটা আমরা শিখলাম। এবার দেখেন এখানে অলরেডি 0 0 যেহেতু ছিল, এইজন্য আমরা দেখেন এই যে প্রথমটা শেষেরটা গুণ, তার মানে 0 হয়ে যাবে, মাইনাস মাঝখানেরটা মানে কাছাকাছি যেটা আছে সেটা গুণ, 4 8 কত হয় 32 ভাগ হচ্ছে 2। ঠিক আছে, তার মানে 16 স্কয়ার ইউনিট মানে বর্গ একক। ওকে বুঝা গেছে। এবার তাহলে দেখি পরেরটাতে যাই। দেখ এইটা করে দেব, যে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ এইটা আর এই যে তিনটা বিন্দু এবার দেওয়া আছে, তাদের ক্ষেত্রফল কত হবে। ওকে, এই দেখুন রাজশাহীতে আসছে, ডিইউতে আসছে। ওকে, এইবার বলে দেখি এটা কত আছে ভাইয়া। ঠিক আছে, দেখ এখানে কিন্তু 0 0 দেওয়া নাই, আমি বুঝাই দিচ্ছি। ওকে, এখানে কিন্তু 0 0 দেওয়া নাই, তাহলে আপনাকে 0 0 করে নিতে হবে। এখন আপনি আপনার ইচ্ছা যে কোনো একটা বিন্দুকে আপনি 0 করতে পারেন। তো মনে করলাম আমি প্রথমটাকেই 0 করব, তো প্রথমটাকে 0 করলে কি হয় বলেন দেখি, এখানে +1 করতে হবে, তাই না? তাহলে ভাইয়া প্রত্যেকটা ভুজের সাথে তুমি +1 করবে, প্রত্যেকটা ভুজের সাথে +1। এই দ্বিতীয়টাকে আমরা যখন 0 করব, তাহলে কি করতে হবে, +2 করতে হবে, তাই না? কারণ -2 এর সাথে কত যোগ করলে 0 হবে, +2 করে দিলাম। তাহলে প্রত্যেকটা ভুজের সাথে তখন কোটির সাথে +2 করে দিতে হবে। তখন এটা আমরা মনে মনে করতে হবে। দেখেন এখানে প্রশ্নটা দেখতাম, এখানে তাহলে -1 আছে, এখানে +1 করতে হবে, তাহলে এটা লিখতাম পারি +1 মানে 3, আর এটা মানে কত, দেখেন এটা মানে তখন 4 হয়ে যেত, এখানে 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়ে যাবে, হবে না? এবার -2 করতে হবে, না +2 করতে হবে, 5 এর সাথে 2 যোগ করলে কত হবে 7, এখানে লিখলাম আমি 7, আর এখানে 10 এর সাথে 2 যোগ করলে কত হবে 12। এই যে তাহলে একটা বিন্দু এটা পাইলাম, একটা বিন্দু এটা পাইলাম, বাকিটা তো 0 0 লেখার কোনো দরকার নাই, এজন্য 0 0টা আমি লিখলাম না। ওকে, 2SC হবে आंसर। দেখি শিমুর রয় বলছে 2SC। আচ্ছা সি বলছে, আচ্ছা ফার্মে যাচ্ছে সি आंसर। ওকে দেখি তাহলে এখন দেখি ভাই, এটা তো শিখাই দিলাম, তাই না? 3 বারে কত 36 আর -4 সাথে কত হয় 28, ভাগ হচ্ছে 2 আমাদের, তাই না? 36 থেকে 28 বাদ দিলে কত হবে 8 হবে, 8 ভাগ 2 মানে 4 বর্গ হবে সি आंसर। সি ঠিক আছে, আপনি आंसर ঠিক আছে, যিনি বলছে সি आंसर ঠিক আছে, সি শিমুর বলছে সি। ওকে ঠিক আছে, এবার তাহলে নেক্সট যাই, পরেরটাতে যাই। এইটা বুঝলে কিন্তু আপনি আরো একটা প্যাটার্নের ম্যাথ আপনি পারে ফেলেছেন। ঠিক আছে, এই যে দেখেন আবার কি বলছে দেখেন, এত একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বলেন, এবার তাড়াতাড়ি বলেন দেখি आंसर কত। রাইট, আপনি বলো এবার এই প্রশ্নটার आंसर বলো, 3 নম্বরে দেখি কি হয়। ওকে দেখি, এই যে দেখেন আপনি কি করবেন, এবার একটু আলাদা করতে চান, যদি কি করতে চান, এটাকে আমি 0 করবেন না কোনটাকে 0 করবেন, সরি আরে আমার চাপতে ভুল হচ্ছে, তো এইটা ছিল না 3 নাম্বার, সরি। ওকে এই দেখেন 3 নাম্বারটা আমরা এখন সলভ করব। তো মনে করেন এটাকেই আমরা 0 0 করে দিলাম, 0 0 করলে তাহলে এখানে +5 করতে, +5 করলে এখানে 9 হবে। ওকে এখানে 7 5 12 হবে না? এখানে -1 করতে হবে, -1 করলে এখানে 4 হবে, -1 করলে এখানে -5 হবে না?
এইবার দেখেন এইটা আর এটা গুণ করবেন 5 না কত 45 ঠিক আছে এটা মাইনাস 4 বার কত 48 48 ভাগ হচ্ছে 2 48 ভাগ 2 হলে কত হয় বুঝা যাচ্ছে কত হয় 8 5 13 3 হাতে আছে 1 9 9 ভাগ 2 মাইনাস এটা তো কখনো ঋণাত্মক হয় না কত आंसर 3 এর বি आंसर 3 এর বি আচ্ছা 3 এর বি आंसर ঠিক আছে দেখেন 3 এর বি आंसर 3 এর কিন্তু বি आंसर ওকে ঠিক আছে মাইশা ফাহমিদা আপনি 3 এর বি आंसर ওকে জয়শ্রী আপনি বলছে বি आंसर ওকে বুঝা যায় ঠিক আছে বুঝা যায় না খুবই ইম্পর্টেন্ট এই দেখো আমরা পরেরটা দেখে নাও ওই গেল পরেরটা এই দেখো এটা তো সহজ তাহলে দেখেন অলরেডি একটা 0 0 দেওয়া আছে 0 0 থাকলে তো বোঝা যাচ্ছে কি হবে দূরেরটা তাহলে এর উপরে স্কয়ার তাহলে হাফ এ স্কয়ার কোনটা आंसर 3 নাম্বারটা आंसर দেখেন তাহলে 4 এর হচ্ছে 3 आंसर আমি বলে দিছি হ্যাঁ 4 এর 3 आंसर ঠিক আছে শিমুর ভাই আপনার आंसर ঠিক ছিল 3b ওকে তাহলে 4 নাম্বার आंसर কত এই হাফ এ স্কয়ার কারণ অলরেডি একটা 0 0 দেওয়া আছে ঠিক আছে অলরেডি যেহেতু 0 0 দেওয়া আছে সেহেতু এটা সহজ ওকে এটা পরেরটাতে যাই এই দেখেন এটাও সহজ তার মানে আবার একটা সহজ বলে আসছে দেখেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছিল 18 সালে ওকে আপডেট গুলো একটু দেওয়া হয়নি এটা তার आंसर কত এটা তো দেখে দেখে পারবেন এখন কত হবে 3 5 15 এখন দূরেরটা -15 আচ্ছা 3 থেকে এটা 9 -9 ভাগ 2 15 আর 9 কত 9 5 14 4 হাতে আছে 1 24 ভাগ 2 -6 বার ভাগ নাকি 12 সি आंसर চারটা আবার বলেন প্লিজ আচ্ছা মাইশা ফাহমিদা কি 4 নাম্বারটা আবার বলে দেব আচ্ছা 4 নাম্বারটা আবার বলছি দেখি 4 নম্বরে যাই আর বাবা 4 নম্বরটাই দেখেন 4 নম্বরটা এটা ছিল ফাহমিদাতে হ্যাঁ মাইশা ফাহমিদা বলছে 4 নম্বরটা আবার বলতে হ্যাঁ সেম সি সি আচ্ছা পরেরটা সি ছিল ওকে ফাহমিদা আপনি আরেকবার এই দেখেন অলরেডি একটা 0 0 দেওয়া আছে না 4 নম্বরটা এই 4 নম্বরটা 0 0 কিন্তু দেওয়া আছে তাহলে আমরা 0 0 টেনশন নাই তাহলে এই যে পাঁচেরটা দূরেরটা গুণ করে দিব তাহলে a গুণ করলে কি হবে a স্কয়ার মাইনাস 0 0 গুণ করলে তো 0ই হবে তাই না আর হচ্ছে 2 দ্বারা তো ভাগ দিয়ে দেব আমরা তাই না তাহলে কি হইছে বলো দেখি ভাই এই যে হাফ a স্কয়ার না হাফের পরিবর্তে 0.5 লেখা যাবে না 0.5 a স্কয়ার এই দেখেন এই জন্য 0.5 a স্কয়ার লেখা আছে এখানে হ্যাঁ 3 নাম্বারটা এবার বুঝা গেছে তাহলে আপনি আচ্ছা যিনি আপনি বলছে সি শিমুর ভাই বলছে সি ওকে সিয়াম ভাই বলছে সি রাইট আপনি বলছে সি ঠিক আছে সি ইজ দ্য রাইট आंसर এটা তাহলে আপনারা পারতেছেন তাই না 5 নাম্বারটাও আপনারা পারে ফেলছেন হইছে না পারে ফেলছেন কি সলভ করতে পারতেছেন ওকে সমাধান হয়ে গেছে আপনাদের ওকে এইবার দেখেন দূরে দূরে কাছে কাছে ভাগ 2 রাইট আপনি হ্যাঁ ঠিক আছে দূরে দূরে কাছে কাছে ভাগ 2 দূরে দূরে গুণ মাইনাস দিয়ে কাছে কাছে হ্যাঁ এটা কিন্তু বলতে হবে জি স্যার বুঝছি ফাহমিদা আপনি বুঝছি ওকে রাইট আপনি সুন্দর করে বলছে দূরে দূরে কাছে কাছে ভাগ 2 দূরে দূরে গুণ মাইনাস দিয়ে কাছে কাছে ওকে দূরে দূরে গুণ মাইনাস দিয়ে কাছে কাছে গুণ ভাগ 2 ওকে এটা হলো ক্ষেত্রফল এখন আমরা বললাম 0 0 যদি করে দেওয়া না থাকে তখন আপনি কি করবেন তাই তো এইবার দেখেন তাহলে এই যে টাইপ 3 এইচএস2 এর জন্য এই তিনটা টাইপ করলে আর কোনো টাইপ করার দরকার নেই ঠিক আছে এক হচ্ছে সংখ্যাগত সমীকরণ 2 হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় 3 হচ্ছে এই তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত কি ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে অনেকবার আসছে ঠিক আছে অনেক রিপিট হয়েছে প্রশ্ন এগ্রিকালচার আসতে পারে এবার ওকে এগ্রিকালচারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট 5 এর সি হবে আচ্ছা ফাহমিদা আপনি ঠিক ছিল এইবার দেখেন তাহলে তিনটা বিন্দু এবার বলে দেওয়া থাকবে দেখেন আগের মতই তিনটা বিন্দু কখন সমরেখা হয় আমরা জানি তাহলে প্রশ্ন আসতে পারে তিনটা বিন্দু সমরেখা হলে কি হবে অথবা একই রেখায় অবস্থিত হলে কি হবে ঠিক আছে আমরা সবাই জানি কি হবে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে তাই না দেখেন আমরা এখানে লেখা আছে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখেন একটা ঠিক আছে যে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে ওকে এই দেখেন বলছে এদের দ্বারা তিনটা বিন্দু সমরেখা হলে কি হবে তিনটা বিন্দু সমরেখা হলে হবে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য তো এখন তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারলাম না তাহলে আমরা শূন্যকরণ পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে অথবা যে কোনো দুটি বিন্দুর ঢাল সমান হবে ঠিক আছে এইভাবেও হবে আপনি যদি ত্রিভুজের ক্ষেত্রফল না নির্ণয় করতে চান তাহলে কিন্তু এইভাবেও হবে সরি স্মুথ তো অনেক টাচ করলেই চলে যাচ্ছে অন্য স্লাইডে ওকে এই দেখেন তাহলে আমরা কি করলাম আমি বললাম যে এরকম আচ্ছা যাক
তিনটা বিন্দু সমরেখা হলে আমি এইটা বলছিলাম, দেখেন আমি কি বলছিলাম, তিনটা বিন্দু কখন সমরেখা হবে? তিনটা বিন্দু তখন সমরেখা হবে যখন হচ্ছে এদের দ্বারা অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রফল শূন্য অথবা হচ্ছে যে কোনো দুইটা বিন্দু ঢাল সমান হবে। ঠিক আছে, দুইটা বিন্দু ঢাল কিভাবে সমান হয়? দুইটা বিন্দু কিভাবে ঢাল নির্ণয় করতে হয়? দেখেন x1 y1 x2 y2 দুইটা বিন্দু দেওয়া থাকবে, তাহলে বলবে যে এদের ঢাল নির্ণয় করতে হবে আপনাকে। ঠিক আছে, এদের ঢাল কিভাবে নির্ণয় করে আমরা জানি, কোটি দ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। যে কোটি দ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। অথবা দেখেন তাহলে y1 - y2 x1 - x2 আপনি কিন্তু এইভাবে করতে পারবেন, y2 - y1 অথবা x2 - x1, মানে যেটা আগে লিখবেন নিচে ওইটাই লিখতে হবে। ঠিক আছে, তাহলে দুইটা কিন্তু ঢাল এইভাবে আপনাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এইবার আমরা ওই প্রশ্ন চলে যাব। এইবার দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার রিপিট হয় এই প্রশ্নটা। বিন্দুগুলো সমরেখা হলে বি এর ভ্যালু কত? আমরা হচ্ছে দুই নিয়মে শিখাই দিচ্ছি। ওকে, এক হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় শূন্যকরণ পদ্ধতিতে, দুই হচ্ছে ঢাল নির্ণয় পদ্ধতিতে। দুই ভাবেই হবে। দেখি এটাতে অ্যানসার বলতে পারছে, এটা একটু অ্যানসার বলেন দেখি। এবার রায়তা বলো, রায়তা, ফাহমিদা সবাই বলেন, জিনিয়া আপি, শ্যাম ভাইয়া বলো, বাকি বলাবেন কই দেখি এটা বলেন, নাহলে আমি বলে দিচ্ছি। তখন দেখেন এইখানে একটু আমি আগে হিন্টস দিই আপনাদেরকে, যেটা সংখ্যা দেওয়া থাকবে ভাইয়া সেটাকে জিরো করার চিন্তা করবেন। ঠিক আছে, যেটা সংখ্যায় দেওয়া থাকবে সেটাকে জিরো করতে হবে। 1 এর সি বলছে, আচ্ছা শ্যামল রায় বলছে সি, 1 এর সি, শ্যাম ভাই বলছে 1 এর সি। ওকে, দেখি আমরা তাহলে হয় কিনা। ওকে, আমরা শেখাই দিই ভাইয়া। ওকে, দেখি তাহলে আমি কি বললাম, শূন্যকরণ যখন আমরা করবো যেটা সংখ্যায় দেওয়া থাকবে আমরা চেষ্টা করবো সেইটাকে শূন্য করার। ওকে, সেইটাকে শূন্য করার। তাহলে দেখেন এটাকে 1 করলে 1 আছে, 0 করবো কি ভাই -1 করলে এখানে 1 হবে, আর এখানে কত হবে? এখানে 1 হবে। ওকে, এখানে -2 আছে, -2 করতে হবে, -2 করলে কত হবে? এখানে -y6 হবে, আর এখানে b -y6 -2, তাই না? এবার দেখেন এই দূরেরটা গুণ b -y6 -2, আবার মাইনাস প্লাস y6 ইজ ইকুয়াল টু 0 করে দিছি। যে y6 ভ্যানিশ, b - 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে b ইজ ইকুয়াল টু কত? 2। ঠিক আছে, b ইজ ইকুয়াল টু কত आंसर? 2 आंसर। একে হচ্ছে c, রাইট আপে বলছে c, জিনিয়া আপে বলছে c, ফাহমিদা আপে বলছে c, জয়শ্রী c বলছে। আচ্ছা, সবার आंसर ঠিক হয়েছে। ওকে, ঠিক আছে, এবার দেখি তাহলে পরেরটাতে যাই। দেখি আমরা পরেরটাতে যাই, পরেরটা করে দাও। আর এটা ঢাল দিয়ে শেখাতে চাইলাম না, সরি, আগে ঢাল দিয়ে শেখাই। এটা আগে ঢাল দিয়ে শেখাই। হ্যাঁ স্যার, আমার অনেক নেট প্রবলেম, তাই বারবার প্রবলেম হচ্ছে, আর এই জন্য লেটে কমেন্ট যাচ্ছে। ওকে, সমস্যা নেই, বুঝতেই হবে। ওকে, দেখি এবারে তাহলে আমি এটা এখন ঢাল দিয়ে করতে চাইলাম। তাহলে ঢাল আমরা কি বলছিলাম, যে কোনো দুটো বিন্দুর ঢাল সমান, প্রথম ও দ্বিতীয় বিন্দুর ঢাল, দ্বিতীয় ও তৃতীয় বিন্দুর ঢাল করলেও হবে, অথবা যে কোনো দুটো বিন্দুর ঢাল সমান করলেও হবে। এখন ঢাল কিভাবে নির্ণয় করে? কোটি দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর। তাহলে লিখলাম আমি 2 - y6, এটা লিখলাম y - y1, এটা লিখছি। ওকে, y1 - y2 লিখছি। এবার 2 - 1 লিখলাম, ইকুয়াল টু কি করব? এটা থেকে এটা ঢাল নির্ণয় করব ভাইয়া। তাহলে আমি b - y6, দেখেন এটাকে আগে লিখলাম, তাহলে -2 দিছি। ওকে, এবার 2 - 1 দিলাম। দেখেন নিচে সেম বাদ দেওয়া যায়, -y6 বাদ দেওয়া যায়, -2 + 2 বাদ দেওয়া যায়, আর b - 2 ইকুয়াল টু কি হবে? 0। তাহলে b ইকুয়াল টু কত? 0। দেখেন এইভাবে কিন্তু হয়ে যাবে। তাহলে ঢাল দিয়েও কিন্তু হবে। ঠিক আছে, বুঝা গেছে? ঢাল দিয়ে বললাম যে কোনো দুইটা বিন্দুর ঢাল সমান হবে। এখন দুইটা বিন্দুর ঢাল কিভাবে নির্ণয় করে? কোটি দ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। ওকে, এটা আমরা করে ফেললাম, বুঝছি আশা করি। বোঝা গেছে না? আশা করি বোঝা গেছে। এবার পরেরটা আপনারা সলভ করে দেন, যে কোনো পদ্ধতিতে সলভ করে দেন। কত নম্বরটা? এই দেখেন, খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এগুলো কিন্তু হুবহু আসে, হ্যাঁ, কোনো চেঞ্জ হয় না। ময়মনসিংহে নেট ভালো, ওখানে যাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেখান থেকে যাক আমাদেরকে দেখলেই হবে। ওকে, দেন তিনটি বিন্দু সমরেখা হলে এর ভ্যালু কত বলছে? বলেন, এটা आंसर বলেন, কে आंसर বলেন দেখি, কত आंसर? যে এখানে ঝগড়া করো না ভাই, রাইট আপনি পরে ঝগড়া করি ওর সাথে। ঠিক আছে, এবার দেখো জয়শ্রী আপনি বলো, এটা आंसर বলো দেখি, এটা आंसर বলেন। বলছে তিনটা বিন্দু সমরেখা হলে এর ভ্যালু কত হবে? এই তিনটা বিন্দু যদি সমরেখা হয় তাহলে এর ভ্যালু কত হবে? ঠিক আছে, আচ্ছা আমি করে দিচ্ছি। দেখেন তাহলে আমরা কি করলাম, শূন্যকরণ পদ্ধতিটা দিয়ে করি। ওকে,
তাহলে শূন্যকরণ পদ্ধতি যেটা সংখ্যা থাকবে সেটাকে 0 করতে হবে। তাহলে +2 আছে, এখানে -2 করব, তাহলে -2 করি, তাহলে a -2 করলে -1 মানে এখানে দেখেন একবারে করে দিচ্ছি, স্কিপ করতেছি। ওকে, আর এখান থেকে -2 করতেছি না, তাহলে এখানে হবে a। ওকে, এবার -1 আছে, তাহলে +1 করতে হবে, তাহলে +1 দেব, এই ক্ষেত্রে দিব +1 দিলে কি হবে ভাইয়া, a -2 হবে না, a -2, আর এখানে কি হবে +1, a +1 দিলাম। ওকে, দিস ইজ a +1। এইবার তাহলে কি হবে, এই যে কাছেরটা দূরেরটা, কাছেরটা না দূরেরটা, তাহলে a + b * a - b মানে a² - 1 ইজ ইকুয়াল টু, এখানে কি হবে বলেন তো, এখানে হবে a² আর মাইনাস টুয়াইস a। ওকে, তাহলে a² আমি কেটে দিছি, তাহলে a = হাফ হবে কিনা, a = হাফ। কি বলছে শিমুরা, বলছে d হবে, d আসবে, জি স্যার d আসছে, শিমুরা d, জিনিয়া হবে d বলছে, মাইশা ফাহমেদা d স্যার, d ইজ দ্য রাইট आंसर। ঠিক আছে, d এই হাফ। ওকে, এই তো তাহলে পারতেছেন ভাইয়া। তাহলে আমি বললাম শূন্যকরণ যখন আমরা করব তখন যেটা সংখ্যায় দেওয়া থাকবে সেটাকে শূন্যকরণ করলে আমাদের ইজি হয়ে যাবে। ওকে, এটা কিন্তু ঢাল দিয়েও হবে, হ্যাঁ ঢাল দিয়েও হবে, জিনিয়া বলছে d। ওকে, ঢাল দিয়েও হবে, তো আমরা দেখতেছি না এটা ঢাল দিয়ে, আমরা তো জানি, এটা পরে প্র্যাকটিস করব। ওকে, যে কোনো একটা দিয়ে করেন তাহলে হবে। এইবার এটা দেখেন, এটা आंसर বলেন, এইবার এটা আপনার কাছ থেকে आंसर চাই, আপনাদের কাছ থেকে বলেন, দেখি ভাইয়া आंसर বলেন তো, এটা आंसर কি হবে বলেন, এবার आंसर বলেন। মাইশা আপনি आंसर বলো, জিনিয়া আপনি, শিমুল রয়, ঠিক আছে, শিমুল আপনি বলেন, সবাই বলেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা বিভিন্ন ভাবে পারবো। ঠিক আছে, যেভাবে সলভ করতে বললাম ওইভাবে হলেও পারবো, অথবা বিন্দু দ্বারা পাস করলেও হবে। দেখেন, এটা কিন্তু আপনারা যদি বিন্দু দ্বারা সিদ্ধ করে দেন তাও হবে। ঠিক আছে, বিন্দু দ্বারা সিদ্ধ করলে টাইম লাগবে, কারণ আপনাকে 4টা বিন্দু সিদ্ধ করতে হবে, তাই না? ঠিক আছে, আবার ফের 2টা সলভ হইতে পারে, এই জন্য আমরা আমাদের নিয়মে করবো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা শূন্যকরণ পদ্ধতিতেই করবো। ঠিক আছে, কিভাবে শূন্যকরণ পদ্ধতিতে করবো, যে কোনো একটা বিন্দুকে এই ছোটটাকে আমি যা করে দিচ্ছি, ঠিক আছে, শূন্যকরণ করে দিচ্ছি, তাহলে x - 2 হবে, এখানে হবে না, আর এখানে কত হবে, এখানে 3 হবে, এখানে y - 3 হবে, আর এখানে কত হবে, 2 হবে। তাহলে এটা আর এটা গুণ করে, সরি ভুল দিলাম, এই শেষে প্রথমটা শেষেরটা, তাহলে twice x - 4 মাইনাস দিছি 3y আর হচ্ছে -9 0 দিছি। ওকে, তাহলে দেখো twice x - 3y, 9 আর 4 কত হবে, 9 থেকে 4 বাদ দিলে কত হবে, কি ভুল লিখছি বলেন তো, আমি কি ভুল লিখছি, প্লাস ঠিক ছিল। ওকে, তার মানে এটা কত হবে, আমি তাহলে কি आंसर ভুল লিখছি নাকি ওখানে, দেখি 3b হবে। আচ্ছা 3b, এখানে বলছে 3b 2x + 3y। আচ্ছা দেখি আমি তাহলে ভুল করছি, দাঁড়ান আরেকবার একটু সলভ করে দেখেন। তাহলে আমরা কি করলাম, এখান থেকে 2 বিয়োগ করে দেব না, তাহলে এই যে x - 2 করলাম ভাইয়া, আর এখান থেকে 2 বিয়োগ করলে 3 হবে, এখান থেকে কি করব 3 বিয়োগ, তাহলে y - 3 করে দিলাম, আর এখানে কত, এইখানে আমি ভুল লিখছিলাম। আচ্ছা 1 থেকে 3 বাদ দিলে কত হবে, -2 হবে। ওকে, এইবার দেখেন, তাহলে -twice x ছিল, এখানে +4 হইছে, এটা গুণ করে দিচ্ছি, এখানে -3y -1 তাই না, -9 = 0। ওকে, তাহলে এবার দেখেন twice x -twice x -3y, এখানে +9 4 13 = 0। এই দেখেন এরকম আসে। এবার মাইনাসটা কমন নিলে ভাই 2 নাম্বার आंसर। ঠিক আছে, আপনাদের आंसर ঠিক ছিল, বি आंसर। ঠিক আছে, জয়শ্রী আপনি বলছে বি, মাইশা ফাহমিদা বি, শিমুল রয় 3 বি, জিনিয়া বলছে বি, সিয়াম মায়া বলছে বি। বাহ, সবারই आंसर হয়েছে। ওকে, এবার তাহলে আমরা পরেরটাতে যাই। ঠিক আছে, পরেরটাতে যাই, এই যে এখানে একটু ধীর মস্তিষ্কে করলেই আপনারা এখন পারবেন। দেখেন তাহলে এখানে কি বলছে, বলছে x এর কোন মানের জন্য, এটার জন্য হবে, হ্যাঁ x এর কোন মানের জন্য এই তিনটা বিন্দু একই সরলরেখা অবস্থান করবে। এটা বুয়েটের প্রশ্ন, মানে জিএসটি এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, জিএসটি এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখেন তো এই ম্যাথটা করে দেন, দেখি কিভাবে হবে। এই ম্যাথটা করে দেন, आंसर বলেন, আমরা সলভ করে দিচ্ছি, শূন্যকরণ পদ্ধতি দিয়েই করব আবার। ওকে, তাহলে কি করতে হবে ভাইয়া, শূন্যকরণ পদ্ধতি দিয়েই করি নাকি না ঢাল দিয়ে করবেন, যে কোনো একভাবে করলেই হবে। তাহলে কি করবেন, আগে 1 1 0 করে দিচ্ছি, এটা তাহলে 1 0 হয়ে গেল, তাই না, এটা হবে x² - 1 হবে না। এইবার হচ্ছে প্লাস x করতে হবে, এখানে প্লাস x করলে কত হবে, এখানে twice x হবে না, আর এখানে কত হবে, x - 1 হবে না, বুঝছি। এইবার দেখেন তাহলে এই পোরশনটা আর এই পোরশনটা গুণ করলে কি হবে ভাইয়া, এটা 0 হয়ে যাবে না, 0 হবে। তারপরে কি হবে, এটা যে 2x² 2x³ তাই না, 2x³ হইছে, লেখা যাবে, এটা গুণ করে দিচ্ছি, দেখেন 2x³
আর হচ্ছে মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0 লেখা যাবে না নাই? এটা তো ছিল 0, এখানে মাইনাস দিতাম, এখানে তাহলে প্লাস করে দেওয়া যাবে না নাই? তা আমাদের এটা তো দরকার নাই, আমরা এটা দিলাম। তাহলে কত হবে? x কিউব ইজ ইকুয়াল টু কত হলো? 1 হলো না? অথবা 2x একটা কমন নেন, 2x যদি আপনি কমন নেন তাহলে x স্কয়ার মাইনাস হচ্ছে কত ভাইয়া? মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখেন x ইকুয়াল টু 0 আর x এর মান হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে একটা 0 আর একটা প্লাস 1 মাইনাস 1, একটা মাইনাস 1 হবে ভাইয়া, এটা মাইনাস 1। ওকে, এক নাম্বার आंसर -1 0 1 আসবে। ঠিক আছে, আপনার একটা মাইনাস নাই। ওরে বাপ রে, ঠিক আছে জাস্ট আপনি -1 হবে একটা, -1 0,1। এই দেখেন -1 0,1, বুঝা গেছে? এভাবেও হবে, অথবা ঢাল নির্ণয় করলেও পারবেন কিন্তু এটা, তাই না? ঢাল নির্ণয় করলেও হবে। ঠিক আছে, দেখি আর কি বলছে। এটাতে -1 হবে, জিনে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি -1 হবে একটা, -1 0 আর 1। ঠিক আছে, বুঝা গেছে না? এবার দেখি পরেরটাতে যাই, দেখি আর কি আছে। এই যে আরেকটা বলছে এই বিন্দু ত্রয় সমরেখা হলে কে এর ভ্যালু কত। এখান থেকে কিন্তু 100% আপনারা কমন পাবেনই, আসবেই। জি সবারই आंसर হয়েছে। ওকে, এটা দেখি ভাই, এটার आंसर বলেন, এটার आंसर বলেন। দেখি কারটা মুখস্থ আছে, বলেন না। জয়সেফ বলো, এটার आंसर কত? এটার आंसर কত বলো তো? এইটার आंसर কিন্তু 3 নাম্বারটা হওয়ার কথা। ওকে, দেখি আমরা সলভ করি। অলরেডি যেহেতু একটা 0 আছে, তাহলে আমরা এটাকে 0 করব, তাই না? যেন আমাদের সময় বাঁচে। তাহলে +5 করে দেব খালি। তার মানে আমার মাইনাস কে এখানে কত হবে? 7 হয়ে যাবে, তাই না ভাইয়া? আর এখানে কি হবে বলেন তো? 2 মাইনাস কে আর +5 করে দিলে কত হবে? 8 হবে না? তাহলে এইটা গুণ মাইনাস 8 কে দিলাম এখানে -14 মাইনাস প্লাস কত হবে? 7k ইজ ইকুয়াল টু 0 দিলাম। ওকে, তাহলে এই যে k ইজ ইকুয়াল টু কত? -14 কিনা? বলেন k ইজ ইকুয়াল টু -14 কিনা? তাই না? k ইজ ইকুয়াল টু -14, k ইজ ইকুয়াল টু -14। সি आंसर, 5 সি। জয়শ্রী বলছে সি। ঠিক আছে জয়শ্রী, সি ইজ দ্য রাইট आंसर। ওকে, বোঝা গেছে? সি ইজ দ্য রাইট आंसर। ঠিক আছে, এই যে দেখেন, তাহলে হাজিদের এসে এই তিনটা প্যাটার্ন থেকে প্রচুর আসছে। হ্যাঁ, এই তিনটা প্যাটার্ন থেকে প্রচুর আসছে। তাহলে দেখি এরপরে কি আছে। এই তিনটা প্যাটার্ন করলে নরমালি হয়ে যায়। তো আমরা দেখি দাও এক নাম্বারটা আরো দুইটা একটু প্যাটার্ন করি। হ্যাঁ, আরো দুইটা প্যাটার্ন একটু সলভ করি, তাহলে আর মিস হওয়ার কোনো সুযোগ থাকবে না। ওকে, করবো না? এনার্জি আছে না নাই? শিবমাকে বলছে 5 সি। আচ্ছা, 5 সি ঠিক ছিল। এবার দেখি আমরা টাইপ 1টা দেখি। এটা খুবই আসে। হ্যাঁ, এটাও হাজিদের এসে বেশি আসেনি, তবে অন্যান্য ইউনিভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অন্যান্য ইউনিভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। এই দেখি দুইটা বিন্দু কি বলছে দেখেন, বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক অনুপাত নির্ণয় করব। দুইটা বিন্দুর সংযোগ রেখা তৃতীয় একটা বিন্দুতে। সিফাত ভাইয়া সি বলছিল। আচ্ছা, আর যে সিফাত ভাইয়া आंसर দাও, তোমার কি এখনই শেষ হয়নি? আচ্ছা, তো এই সিফাত ভাইয়া আসছে, বাহ, ঠিক আছে সিফাত ভাইয়া। কালকে তোমরা আসবে না পরীক্ষা দিতে? মডেল টেস্ট আসছে, এগ্রিকালচারের যে মডেল টেস্টগুলো আছে, কালকে যারা আসবে না তারা হচ্ছে আমাকে নক করবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, ওখানে আমরা দিয়ে দিব প্রশ্নটা। ওকে, তো দেখেন x1 y1 দুইটা বিন্দুর সংযোগ রেখা। তাহলে আমাদের প্রশ্ন কি? দুইটা বিন্দুর সংযোগ রেখা, দুইটা বিন্দুর সংযোগ রেখা তৃতীয় একটা বিন্দুতে অন্তঃস্থভাবে বিভক্ত হতে পারে অথবা বহিঃস্থভাবে বিভক্ত হতে পারে। ঠিক আছে, তাহলে হয় তোমার এই বিন্দুটা চাইবে। ঠিক আছে, এইটা আমরা বললাম দুইটা বিন্দুর সংযোগ রেখা তৃতীয় একটা বিন্দুতে একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত হবে। ঠিক আছে, হয় অনুপাতটা চাইবে অথবা তৃতীয় বিন্দুটা চাইবে। ঠিক আছে, এটা অন্তঃস্থভাবে হইতে পারে। এটা যদি আমরা দেখো এইভাবে দিতে পারি, এই যে দুইটা বিন্দু তৃতীয় একটা বিন্দুতে এইখানে হবে। ঠিক আছে, একটা ছিল m1 m2, আর এই টোটালটার ক্ষেত্রে এইটা হয় m1 আর এইটুকু হয় তখন m2। ঠিক আছে, এটা যদি আমরা সি করি, এটা বহিঃস্থভাবে বিভক্ত হলে এটা। ঠিক আছে, তো আমরা পিকচারে যাচ্ছি না, আমরা এমনি বুঝি না, তাই না? যেহেতু আমরা অ্যাডমিশন অ্যাপ্লিকেন্ট, সো এগুলো আমরা জানি আশা করি। ওকে, তাহলে আমরা বললাম এই টাইপসের ম্যাথটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দুইটা মনে রাখতে হবে কিভাবে সূত্রগুলো। দেখেন, দুইটা বিন্দুর সংযোগ রেখা তৃতীয় একটা বিন্দুতে একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত হবে, সেটা অন্তর্বিভক্ত হইতে পারে অথবা বহির্বিভক্ত হইতে পারে। দুইটার ক্ষেত্রে বিন্দুটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখি আমরা। ওকে, স্ক্রিনশট আপনারা পরে নিয়ে পাবেন, তাই না? আমরা আগে শিখি মনে রাখতে হয় কিভাবে এগুলো। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কিন্তু কিভাবে মনে রাখতে হবে। ঈদ মুবারক ভাইয়া। আচ্ছা দেখো ভাইয়া, তাহলে আমরা বললাম তৃতীয় বিন্দুটা নির্ণয় করতে হবে। দুইটার ক্ষেত্রে সেম, আমরা বের করি যে x বের করব অথবা y বের করব। হ্যাঁ, তাহলে দুইটার ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে m1 + m2 লিখব। ঠিক আছে, দুইটার ক্ষেত্রে
m1 প্লাস m2 লিখলাম। ওকে, অন্তর্বিভক্তের ক্ষেত্রে যেহেতু প্লাস, এই জন্য প্লাস লিখবো। যদি বহির্বিভক্ত হইতো তাহলে মাইনাস লিখতাম। ওকে, আর নিচে তখন মাইনাস লিখতাম। তারপরে কি করতে হবে, m1x2 আর m2x1, এটা আমরা জানি। m1x2 m2x1, আর ঠিক আছে, দেখেন m1x2 m2x1, তাহলে এই যে m1x2 আর m2x1, আর নিচে অন্তঃস্থের ক্ষেত্রে দুইটাই যোগ। ঠিক আছে, এই সূত্রগুলো আমরা জানি আশা করি। ঠিক আছে, তার একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন প্যাটার্নগুলো। ওকে, আমরা এখন প্যাটার্নে যাচ্ছি যে কি হয়। তারপরে এটা আমরা কিন্তু জানি, দেখেন হিসাব করার পর পজিটিভ আসলে অন্তর্বিভক্তকরণ, নেগেটিভ আসলে বহির্বিভক্তকরণ হয়। অনুপাতটাও যদি আমরা বের করতে পারি, এই দেখেন যদি অনুপাতটা বের করতে পারো তাহলে এরকম হবে, যে কোনো একটা দেওয়া হবে, হয় এটুকু দেওয়া হবে অথবা এটা দেওয়া হবে। ঠিক আছে, m1 ভাগে x - x1 ডিভাইড বাই x2 - x, এটাও করতে পারবেন, অথবা y - y1 y2 - y, ওইটাও করা যাবে। এখন এই x আর এই y মানে কি ভাইয়া, এই যে তৃতীয় বিন্দুটা সেটা। ঠিক আছে, এখন দেখি উদাহরণ দিলে ডাউটটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আমরা উদাহরণ দিই, উদাহরণ দিলে ডাউট ক্লিয়ার হবে। এইখানে দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ, দেখেন দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ। ঠিক আছে, যে বিন্দুতে মানে কি, যে বিন্দুতে মানে তৃতীয় একটা বিন্দুতে, আমরা বললাম না প্যাটার্নটা যখন বলে দিলাম তখন কি বললাম, আমরা বললাম দুইটা বিন্দুর সংযোগ রেখা তৃতীয় একটা বিন্দুতে একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত হবে, হয় বিন্দুটা চাইবে অথবা অনুপাতটা চাইবে। ঠিক আছে, বিন্দুটা চাইতে পারে অথবা অনুপাতটা চাইতে পারে। এখানে যেহেতু অনুপাতটা দেওয়া আছে, আমাদের কি চাইছে, বিন্দুটা বের করতে হবে, তাই না? দেখো বিন্দুটা যেহেতু বের করতে হবে, তার মানে সহজ। আর একটু চালাক হইতে হবে, আপনি তখন দেখবেন যে এক্স্যাক্টলি আমার কোনটা অমিল দেওয়া আছে। দেখেন এখানে যে কোনো একটা বের করলেই হবে অবশ্যই, তাই না? শিমুরা বলছে 1 এর a, আচ্ছা শিমুরা বলছে 1 এর a, তাই না? দেখি ভাই আমরা একটু এখন সলভ করি। তাহলে দেখেন, তাহলে আমরা কি বলছি, অন্তর্বিভক্ত যেহেতু করে 5 আর 3 যোগ করলে কত হবে, 5 আর 3 যোগ করলে কত হবে, মুখোমুখি করতে হবে, 5 3 যোগ করলে হবে 8, লিখলাম 8। ঠিক আছে, এই দেখছি। তাহলে এখন m1x2 মানে কত, এটা 5 মানে কত, 45। ঠিক আছে, আর হচ্ছে x2 m2x1 মানে কত, এটা তাহলে -3, বুঝছ না? ঠিক আছে, আমি কি ভুল লিখছি না ঠিক লিখছি? দেখেন m1 - m1 x2 5 9 45, আর হচ্ছে প্লাস করতে হবে। ওকে, তাহলে 48 ভাগ 8 মানে কত, 6। দেখেন x এর ভ্যালুটা কত, 6, কয়টাতে আছে, একটাতে আছে। যদি দুইটাতে থাকতো তখন আমরা y টা বের করতাম। ঠিক আছে, আমাকে y টা বের করতে হবে, 1 এর a 1 এর b। ঠিক আছে, শিমুরা বলছে a, মাইশা মোহাম্মদ বলছে a, জয়শ্রী আপনি বলছে a। ঠিক আছে, সবারই রাইট আছে, হয়ে গেছে। ওকে, এখন দেখেন তাহলে একটু চালাক হইতে হবে। আমি এজন্য বললাম x টা বের হয়ে গেছে, তাই একটাতেই 6 আছে, ওইটাই आंसर, y টা বের করার দরকার নেই। ওকে, বুঝা গেছে আশা করি। এবার পরেরটাতে যাই দেখি। এই যে দেখেন এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ খুবই আসছে, দেখেন রিপিট হয়। এই দেখেন এত বিন্দু দেয়, কিন্তু এগুলো হাতে দেন সে বেশি আসেনি। হ্যাঁ, আর আসলে আপনারা পারবেন এখন আশা করি। করে দেন এবার জাস্ট আপনি এটা বলেন তো आंसर কত, 2 এর आंसर কত বলেন। আবার কি বলছে, অন্তস্থভাবে বিভক্ত করে। আচ্ছা এই সেম কেস, তাহলে 5 আর 3 যোগ করেন 8 হবে, তাই না? m1x2, এই যে m1x2 মানে কত, এটা m1x2 3 9 কত হয়, 27, 3 9 27, আর হচ্ছে 5 একে 5 প্লাস 5 27 আর কত 32, তাহলে 32 ভাগ হচ্ছে 8 মানে হচ্ছে 4। দেখেন 4 কথায় আছে, 4 এক নম্বরে আছে, 4 2 নম্বরে আছে, তার মানে অবশ্যই আপনাকে y টা বের করতে হবে, তাই না? দেখি এটা आंसर কত বলেন। তার মানে এটা অবশ্যই এখন y টা বের করতে হবে। y টা বের করলে নিচে তো এই কি হবে, হবে না? এবার m2, এই দেখেন m1 y2 লিখলাম, -3 বার 36 36 লিখছি, আর 5 4 5 এ 20 প্লাস 20, বুঝা যাচ্ছে কি হবে, মাইনাস আসবে এখন 36 আর 20, বুঝছেন না? তাহলে কত হবে, বের করলে 16 হবে না, 16 ভাগ 8 মানে কত, -2 এক নম্বর आंसर 4, -2 এক নম্বর। 2 এর a হবে, হ্যাঁ জয়শ্রী a হবে। ঠিক আছে, 4,7 কই ভাই, 4,7 সেম ভাই, কিসের 4,7 বলছো, এইটা হবে। হ্যাঁ দেখো 2 এর a হবে। ঠিক আছে, 2 এর a ইজ দ্য রাইট आंसर। ঠিক আছে, এবার দেখি তাহলে পরেরটা দেখলাম, দ্রুত যাই একটু, অনেক টাইম হয়ে গেছে। এবার দেখি পরেরটা, এই যে দেখেন এবার কিন্তু অনুপাতটা চাইছে। এবার आंसर বলেন, এবার आंसर বলেন তো ভাইয়া, সেই আমার आंसर বলো।
শিমুমাপি আনসার বলো 2 এর 1 ঠিক আছে শিমুমাপি আনসার ঠিক আছে আপনার ওকে এই যে এগুলা পারলে স্থানাঙ্ক থেকে আর লাগবে না এরপরে ক্লাসে আমরা সরলরেখা থেকে কি হয় সেটা দেখাবো অথবা ছোট ছোট ক্লাস রেকর্ডেড ক্লাসও দিয়ে দিব ওকে আর কালকে থেকে যেহেতু এগ্রিকালচার হবে এগ্রিকালচারের সাজেশন দিতে চাইছি আমি না এগ্রিকালচার ফিজিক্সের সাজেশন দিতে চাইছি আমরা কোন প্যাটার্নগুলো থেকে কোন সূত্রগুলো থেকে বেশি প্রশ্ন আসবে হ্যাঁ সেগুলো আমরা দিয়ে দিব জাস্ট আপনি এটা आंसर করো ভাইয়া সেম ভাইয়া আরেকবার কোনটা সেম ভাইয়া কোনটা আরেকবার এর আগেরটা আরেকবার দেখি সেম ভাইয়া আগে তাহলে এর আগেরটা আরেকবার যাই দেখি রিভার্সে গেলাম এটা কি ছিল এই যে রিভার্স এইটা ছিল সেম ভাইয়া দেখো 3b এটা দেখি আমরা হ্যাঁ দেখি এটা এই যেটাতে কি ছিল দেখো আমরা বলছিলাম অনুপাত এই বেরগুলো 5 আর 3 যোগ করলে কত হয় 8 বুঝছেন না 8 এইবার দেখেন এই যে m1 x2 মানে কোনটা এটা না 3 এর কত হয় 27 আর 5 একে 5 27 আর 5 কত হয় 32 5 x এটা তাহলে 32 ভাগ হচ্ছে 8 মানে কত 4 4 8 32 এজন্য 4 হইছে তুমি তো x এর ভ্যালুটা 4 পাইছো এখন y এর ভ্যালুটা লাগবে তাই না y এর ভ্যালুটার জন্য এই দিকে দেখো আবার ভাইয়া y এর ভ্যালুটার জন্য আবার নিচে তো 8 হবে তাহলে m1 y2 মানে এটা না তাহলে মাইনাস 3 বাই 36 36 আর হচ্ছে এইটা দিয়ে এটা 4 5 এ 20 প্লাস 20 এবার 36 থেকে 20 বাদ দিলে কত মাইনাস 16 ভাগ হচ্ছে 8 তাহলে কত মাইনাস 2 না এই দেখো 4 মাইনাস 2 বুঝা যাচ্ছে যে আমরা দুই নাম্বারটা জি 3b আচ্ছা জয়শ্রী শিমুরা বুঝে 3b আমরা দেখি এবার আশা করি বুঝতে পারছো আমরা এবার দেখি পরেরটাতে যাই এরকম এইটা তো সোজা ছিল এখন এখানে দেখেন আমাদের কি বলছে অনুপাতটা নির্ণয় করতে বলছে তার মানে m1 ভাগ m2 এটার অনুপাত নির্ণয় করব আমরা অনুপাত নির্ণয় করার জন্য কি করতে হবে x x1 x মানে কোনটা ভাই এই যে এটা এই যে বিন্দুটা x x1 x1 মানে কি এইটা তাহলে 3 আর x2 x x2 মানে কত 5 x2 x x মানে কত এটা মাইনাস মাইনাস প্লাস 1 হইছে তাহলে এটা মানে কত ভাই এখানে হলো -4 এখানে হলো 6 -4 6 মানে কত তাহলে -2 ভাগ 3 তাহলে আমরা বলছিলাম কি হিসাব করার পর সে আমরা জি বলছি আচ্ছা হিসাব করার পর যদি আমাদের পজিটিভ ভ্যালু আসে তাহলে অন্তর্বিভক্ত করো আর যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে বহির্বিভক্ত করো তাহলে কত যেহেতু মাইনাস আসছে ভাই নেগেটিভ তারপর 2:3 অনুপাতে বহির্বিভক্ত করো ঠিক আছে শিমুর ভাই আপনার आंसर ঠিক ছিল ঠিক আছে জয়শ্রী আপনি आंसर ঠিক আছে আপনার বুঝা গেছে তাহলে আমরা দেখেন আমরা প্যাটার্ন শিখে দিয়েছিলাম ঠিক আছে টাইপটাতে শিখে দিয়েছিলাম যে হিসাব করার পরে নেগেটিভ আসলে বহির্বিভক্ত করো আর পজিটিভ আসলে অন্তর্বিভক্ত করো ওকে বুঝা গেছে এইবার দেখে তাহলে পরেরটা যাই একটু দ্রুত যাই হ্যাঁ এবার একটু দ্রুত যাই বিদ্যুতের সংযোগ রেখা যে অনুপাতে বহির্বিভক্ত করা এখানে বলছে বহির্বিভক্ত করা মানে কি একাংশকে যে অনুপাত আচ্ছা অনুপাতটাই তো নির্ণয় করতে বলছে আমাকে ঠিক আছে তাহলে এটা সোজা বলেন দেখি কত आंसर আপনারা বলেন আমি একটু সলভ করে দিই এখানে ঠিক আছে তাহলে এই যে -3 x x1 x x1 মানে কত 7 আর x2 x x2 মানে কত এটা -x x2 x1 প্লাস 3 তাহলে কত হচ্ছে এখানে ভাইয়া এখানে 3 আর 7 এখানে 10 আর এখানে হচ্ছে 6 তার মানে 5 আর হচ্ছে 3 5:3 5:3 তাই না আমি কি বল দিয়েছি এখানে সংযোগ রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করা এটার आंसर বোঝা আছে 3 এর b হবে আচ্ছা আমি দেখি 3 এর b 4 এর কথা আমি সেটা বলি দেখি 4 এর এখানে আমরা কি বললাম যে কত ভাবে বহির্বিভক্ত করে যেহেতু বহির্বিভক্ত করছে মাইনাস আসছে ঠিক আছে তাহলে m1 x2 আমাদের কি ছিল ভাইয়া m1 m2 এই যে x2 এটা মানে x x x1 x1 মানে -77 আর হচ্ছে x2 x x2 মানে কত 3 x মানে প্লাস এটা ছিল 5:3 ঠিক আছে 5:3 হবে ভাইয়া এটা আপনি ভুল করে দিয়েছেন হ্যাঁ 5:3 হবে 5:3 অনুপাতে বহির্বিভক্ত করে 4 এর a হবে কই 4 এর a 2:5 হচ্ছে কই ভাইয়া 3 3 তো 6 হয়ে যাচ্ছে দেখি আরেকবার ভুল করলাম নাকি y দিয়ে করি m1 m2 ওকে তাহলে কি হবে যে y minus y1 দিলাম y minus y1 মানে প্লাস 8 দিলাম ওকে দিছি এবার হচ্ছে y2 minus y7 দিলাম 8 7 15 5 সাথে আছে কত 7 2 9 তাহলে 3 3 5 15 3 3 9 এটা কোন হবে 5/3 ঠিক আছে 5/3 হবে
5:3 হবে, 4 এ a হবে, কই এ হচ্ছে বাবা, তোমাদের ভুল গেছে এত বিন্দুতে। ও আমি তো ভুল করতেছি, সরি ঠিকই আছে, বলছি এই বিন্দুটা না, বলছি এই বিন্দুটি এটা এত বিন্দুদের সঙ্গে জড়ে থাকে, সরি আমি তো এই বিন্দুটা ধরছিলাম। আচ্ছা সরি, ঠিক আছে, তোমাদেরই আনসার ঠিক হবে। এই যে দেখেন এই বিন্দুটা বলছে না এ আসছে, হ্যাঁ এই আসবে ভাইয়া, সরি আমি ভুল ধরতেছিলাম। হ্যাঁ এই যে ঠিক আছে, সাবাস, আপনাদের তো পার্সেন্টেজ। তাহলে এই বিন্দুটা তো তৃতীয় বিন্দুটা দেওয়া আছে, তাই না? এই দুটো দেখছেন, তাহলে পরীক্ষার সময় কিন্তু ভুল হওয়ার প্রবাবিলিটি আছে। দেখেন ভুল হওয়ার প্রবাবিলিটি আছে, যদিও এটা আনসার দেওয়া ছিল না, তার মানে আপনারা ঠিকই পারতেন। ঠিক আছে, দেখেন তাহলে এইটা তো x এর ভ্যালু ভাইয়া, তাহলে এই যে x মাইনাস x1, এই যে মাইনাস x1 মানে 3, আর হচ্ছে x2 মাইনাস x2 মানে কত? x2 মানে হচ্ছে -3 ভাগ 7, এই যেটা, ঠিক আছে। 7 থেকে এখানে 4, এখানে হবে কত? 10 মাইনাস, ঠিক আছে। তারপর 2:5, এই যে 2:5, হ্যাঁ 2:5 ঠিক ছিল, আপনাদের आंसर ঠিক ছিল, आंसर 2:5। জি 2:5, ঠিক আছে। বুঝছি জাস্ট আপনি বুঝছি, এবার আমি তো ভুল ধরছিলাম তখন, ঠিক আছে। আমি এই বিন্দুটাকে তৃতীয় বিন্দু ধরে নিই, আমি এই বিন্দুটাকে তৃতীয় বিন্দু ধরছিলাম, তখন আমার आंसर আলাদা আসছিল। ওকে, ঠিক আছে। তাহলে আচ্ছা, এটা তাহলে आंसर একই তোমাদের, ঠিক আছে। ওকে, এবার আমরা পরেরটাতে যাই, দেখি শেষ। এই দেখেন, তাহলে এই অনুপাতগুলো হয়ে গেছে। আরেকটা টাইপ আপনাদের আসতে পারে, সেটা আমরা দেখি। সেটা হচ্ছে যে কার্টেসীয় পোলার থেকে কার্টেসীয়, কার্টেসীয় থেকে পোলার, সেটা আপনারা জানেন, সেটা আমি এখন আজকে দেখাবো না। তাহলে ওটা একটু সূত্রগুলো দেখে নেন, ওইটা সহজ, ঠিক আছে। দেখি কোথায় আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। এই যে হাজি জানিসে এইটুকু করলেই হবে, কার্টেসীয় থেকে পোলার, পোলার থেকে কার্টেসীয়, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলেই হবে। কারেন্ট স্লাইড থেকে দেখা, এই যে দেখেন পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক, আর কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্ক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ট্রেড দেখা হবে, ওকে নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা দেখো ভাই, তা এই যে এটা খালি একটু লেখো, হাজি জানিসে এইগুলোর মধ্যে আসবে, আর লাগবে না। দেখো কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক, এই যে চারটা মান চতুর্ভাগের জিনিসটা তো আমরা জানি, তো এগুলো একটু বাসায় একটু সলভ করেন, তাহলে দেখবেন। আর হাজি জানিসে স্থানাঙ্ক থেকে আর কোনো কিছু করতে হবে না, চ্যালেঞ্জ। এগুলোর বাইরে হাজি জানিসে আর দিবে না, হ্যাঁ এগুলোর বাইরে হাজি জানিসে আর আসবে না। এই দেখেন কার্টেসীয় থেকে পোলার, পোলার থেকে কার্টেসীয়, এই দুইটা রিলেশন জানলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বললাম তিনটা প্যাটার্ন মনে রাখতে বললাম, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সঞ্চারপথের সমীকরণ, হাজি জানিসে আসবেই। 2 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, ঠিক আছে। আর শূন্যকরণ পদ্ধতিটা আমরা করলাম, অথবা ঢাল দিয়ে করলাম, তাই না। আর বললাম তিনটা বিন্দুর সমরেখা হলে কি হবে। তিনটা বিন্দুর সমরেখা হলে আমরা জানি কি হয়, তিনটা বিন্দুর সমরেখা হলে ক্ষেত্রফলটা শূন্য হয়। আর ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি সেহেতু একটা নিয়ম পারলেই আমরা দুটো প্যাটার্ন পাই যাচ্ছি, তাই না। আর শেষে আমরা বললাম 1 নম্বরটা, একটা স্লাইডে যেটা 1 নম্বর ছিল, সেটা হচ্ছে দুইটা বিন্দুর সংযোগ রেখা তৃতীয় একটা বিন্দুতে একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করলে কি হবে, সেটা অন্তর্বিভক্ত হতে পারে, বহির্ভুক্ত হতে পারে। ওকে, ওইটা। আর সেটা বললাম পোলার থেকে কার্টেসীয়, কার্টেসীয় থেকে পোলার, অন্যগুলো আর লাগবে না। স্থানাঙ্কের যতগুলো আছে দেখেন, এখানে কিন্তু আমার অনেক স্লাইড আছে, হ্যাঁ অনেক স্লাইড আছে, সেগুলো হচ্ছে জিএসটির জন্য, রাজশাহীর জন্য আমরা পড়াই, ঠিক আছে। যেগুলো হচ্ছে যদি কঠিন টাইপের করতে যায় তখন, হাজি জানিসে অত কঠিন হবে না, এই জন্য স্থানাঙ্ক থেকে ওই তিনটা প্যাটার্ন করলেই হবে, ঠিক আছে। হাজি জানিসে ওই তিনটা প্যাটার্ন ভালো মতো করে দেখে নেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ভালো মতো প্র্যাকটিস করেন। সামনে যেহেতু এগ্রিকালচার পরীক্ষা, ওগুলো দেখেন, যে প্যাটার্ন গুলো করে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু এগ্রিকালচারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাই বাই, গুড নাইট।